তো ফিটাল অ্যানোমেলি কোর্স সেটা হচ্ছে যে অ্যানোমেলি আসলে খুবই ইম্পোর্টেন্ট এবং আমি বলব যে খুবই ম্যান্ডেটরি একটা সাবজেক্ট। আমরা যারা প্র্যাকটিস করছি অথবা যারা মানে প্ল্যান করছি যে আমরা প্র্যাকটিস করব অথবা দেখা যাচ্ছে যে অনেকদিন ধরেই আমি প্র্যাকটিসও করছি। এরকম আসলে এমন কোনো একটা দিন পাওয়া খুবই টাফ যেদিন আপনার কাছে কোনো প্রেগন্যান্সির কোনো পেশেন্ট আসবে না। প্রেগন্যান্সিটা আসলে এটা খুবই ম্যান্ডেটরি এবং প্রেগন্যান্সি যে অনেক কনফিউজিং একটা যে কোথায় কোন মেজারমেন্ট নিবো, আসলে যে স্ট্রাকচার গুলো দেখছি সেগুলো নরমাল কি অ্যাবনরমাল এই সবকিছুর মিলে মানে সবকিছু সাম আপ করার জন্যই আমাদের যে কোর্সটা সেটা হচ্ছে যে অ্যানোমেলি কোর্স। আমি চেষ্টা করব যে খুবই সহজভাবে আপনাদের কাছে বেসিক যে কথাগুলো অ্যানোমেলির অথবা একটা অ্যানোমেলি স্ক্রিনিং এর জন্য যে বেসিক যে ব্যাপারগুলো লাগে প্যাথোলজি গুলো সেগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য এবং যেটা সবচেয়ে বড় কথা যে কোর্সের যে নামটা সেটা থেকেই বোঝা যাচ্ছে যে অ্যানোমেলি অথবা এটাকে আমরা বলি যে অ্যাবনরমালিটি। তো একটা জিনিসের অ্যাবনরমালিটি আমরা তখনই আসলে দেখতে পারবো যে অথবা বুঝতে পারবো যে যখন আমরা জানবো যে আসলে নরমালটা কি। আমি যদি নরমালটাই না জানি তাহলে কিন্তু অ্যানোমেলি অথবা অ্যাবনরমালিটিটা আমার কাছে নরমালি মনে হবে। অথবা আমার যদি নরমাল আমি স্ট্রাকচার না জানি তখন একটা কনফিউশন থেকে যায় যে দেখা যায় যে স্ক্যানিং এর সময় নরমাল স্ট্রাকচার গুলো দেখার পরেও মনে হয় যে আচ্ছা এখানে কি অ্যাবনরমালিটি আছে। তো এই জন্য আমাদের প্রথম যেটা করতে হবে যে খুবই ভালো মতো যে নরমাল যে স্ট্রাকচার গুলো নরমাল যে অ্যানাটমি ফিজিওলজি এগুলো আমাদের জানতে হবে এবং জানার পরে যেটা করতে হবে যে আমরা সেটা যখন আমরা জানবো সেটার সাথে সাথে আমরা জানবো যে নরমাল ডেভিয়েশনের জন্য অথবা কোনটার কি অ্যাবনরমালিটির জন্য আমরা এটাকে অ্যানোমেলি বলছি। তো আমাদের অ্যানোমেলি কোর্সটা সেটা আমরা কয়েক ভাগে ভাগ করেছি যে পার্ট বাই পার্ট। তো আজকে আমার যে লেকচারটা আমি প্রিপেয়ার করেছি অথবা আমি আপনাদের সাথে যে লেকচারটা শেয়ার করব সেটা হচ্ছে আমি ফিটাল হেড মানে ফিটাল ক্র্যানিয়াল সিস্টেম এবং ফিটাল স্কেলেটাল সিস্টেমের উপরে আমি সেটা নিব। আশা করছি যে আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং আমি জানি না কতটুকু আমি সফল হব বাট আমি চেষ্টা করব যে আপনাদের কাছে খুবই বেসিক ভাবে খুবই ইম্পোর্টেন্ট যে বেসিক যে অ্যানোমেলি গুলা অথবা মানে একটা অ্যানোমেলি স্ক্রিনিং এর জন্য যে বেসিক সেটা আপনাদের জন্য আমি প্রেজেন্ট করতে। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আজকের যেটা মেইন টপিক অ্যানোমেলি ফিটাল হেড অ্যানোমেলি সেটার উপরে। আচ্ছা, যে ১ম যেটা আমাদের যে ফিটাল অ্যানোমেলির ক্ষেত্রে যেটা আমাদের জানতে হবে, আমি অনেকগুলা স্লাইড আপনাদেরকে প্রেজেন্ট করব এখানে। আমি সেটার মধ্যে কিছু ছবি থাকবে। আ এবং আমি ব্যাক অ্যান্ড ফোর্থ আমি যে বিভিন্ন লেকচার অথবা বিভিন্ন টপিক গুলো আপনাদের টাচ আপ করার চেষ্টা করব। তো ১ম যেটা আমি একটা অ্যানোমেলি স্ক্রিনিং অথবা একটা ফিটাল অ্যাবনরমালিটি যখন আমি করব, তখন সেটা ১ম যেটা আমার জানতে হবে যে আসলে মানে আ কোন উইকস টা থেকে আমরা এই অ্যানোমেলি স্ক্রিনিং টা স্টার্ট করি। তো ১ম যেটা আমি বলব সেটা হচ্ছে যে আমাদের যে আ একটা প্রেগন্যান্সির কিন্তু অনেক ধরনের ট্রাইমেস্টার থাকে। যে 1st ট্রাইমেস্টার, 2nd ট্রাইমেস্টার এবং 3rd ট্রাইমেস্টার। নরমালি যেটা যে অ্যানোমেলি যেটা অথবা অ্যাবনরমালিটি আমরা যখন স্টার্ট করি স্ক্রিনিং টা, এটা আমাদের 2nd ট্রাইমেস্টারে স্টার্ট করে থাকি এবং এটার যে আইডিয়াল অথবা বেস্ট টাইমিং টা সেটা হচ্ছে যে 18 থেকে 20 সপ্তাহে আমরা স্টার্ট করি। এটা ছাড়াও যে দেখা যায় যে 26 আপ টু 26 উইক পর্যন্ত আমরা অ্যানোমেলি স্ক্রিনিং টা করতে পারি। বাট যেটা যে একটা হচ্ছে যে আমি করতে পারি 26 সপ্তাহ পর্যন্ত 18 থেকে 26। বাট যদি বেস্ট টাইমিং অথবা বেস্ট টাইমিং অফ ইভালুয়েশন বলা হয় তাহলে সেটা হচ্ছে আমাদের 18 থেকে 20 সপ্তাহ। এবং এক্ষেত্রে যেটা যে পেশেন্ট প্রিপারেশন আসলে ওরকম আলাদাভাবে কোনো প্রিপারেশনই লাগে না। যেটা হচ্ছে পেশেন্টকে আমরা বলে দেই যে ফুল ব্লাডার নিয়ে আসতে। কারণ যখন শুধুমাত্র এটা অ্যানোমেলি অথবা 18 সপ্তাহের স্ক্রিনিং এর জন্য না, একটা প্রেগন্যান্সির যখন ফুল স্ক্রিনিং টা আমরা করি, সেটা যেকোনো ট্রাইমেস্টারে হতে পারে। যে 1st ট্রাইমেস্টার হতে পারে, 2nd ট্রাইমেস্টার, 3rd ট্রাইমেস্টার। সব ট্রাইমেস্টারে আমাদের সার্ভিক্স এর ইভালুয়েশন অথবা সার্ভিক্স এর রুল আউট করাটা খুব বেশি জরুরি। আর স্পেশালি অ্যানোমেলি স্ক্রিনিং এর ক্ষেত্রে যেহেতু সার্ভিক্স এবং প্লাসেন্টার একটা রিলেশনশিপ আমরা সবসময় ইভালুয়েট করার চেষ্টা করি যে এটা বোঝার জন্য যে প্লাসেন্টারটা কি লো লাইন নাকি প্লাসেন্টা প্রিভিয়া নাকি নরমাল। সেটার জন্য আসলে ব্লাডারটা ফুল থাকাটা খুব জরুরি মার যে পেশেন্ট আসবে তার। কারণ এক্ষেত্রে যে সার্ভিক্সটা যেন আমরা কারণ ব্লাডার ফুল না থাকলে আসলে সার্ভিক্সটা আমরা ঠিকমতো ইভালুয়েট করতে পারি না। কিন্তু এক্ষেত্রে যদি এরকম হয় যে পেশেন্ট ব্লাডার ফুল না করেও আসে, যেহেতু অ্যানোমেলি অথবা ফিটাল 18 সপ্তাহের স্ক্রিনিংটা এটা একটা দেখা যায় 30 to 45 মিনিটস এবং মাঝে, মাঝে আমরা 1 আওয়ার পর্যন্ত এক্সটেন্ড করি ডিপেন্ডিং অন ফিটাস পজিশন অ্যান্ড ম্যাটারনাল বডি হ্যাবিটাস।
তো দেখা যায় যে হাফ ব্লাডারও যদি নিয়ে আসে এবং আমরা চেক করে দেখি যে না মার ব্লাডারটা ফুল না, সেক্ষেত্রে আমরা করতে পারি যে তাকে পানি দিতে পারি এক্সট্রা, যে পানি খান, এবং তখন বাই দ্য টাইম আমাদের স্ক্রিনিং শেষ হয়ে যাবে ততক্ষণে আমাদের ব্লাডারটা ফুল হয়ে যায়। যেটা ট্রান্সডিউসার আমরা ইউজ করব সেটা হচ্ছে 3 to 5 মেগাহার্টজ একটা কার্ভি লিনিয়ার ট্রান্সডিউসার আমরা ইউজ করি, এবং এক্ষেত্রে যেটা আমাদের দেখতে হবে অথবা যেটা খেয়াল রাখতে হবে যে ট্রান্সডিউসারটার যেন অবশ্যই আউটপুট পাওয়ারটা যেটা সেটা অ্যাডজাস্টেবল থাকে। এটা অসম্ভব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ অ্যানোমেলি স্ক্রিনিংটা যেটা অথবা অ্যানোমেলি স্ক্যানিং যেটা সেটা হচ্ছে যে আমাদের একটু লেন্দি টাইম হয়। যে অনেক সময় আমি মাত্রই বললাম যে অনেক সময় আমাদের ১ ঘন্টা পর্যন্ত দেখা যায় যে অ্যানোমেলি একটা সিঙ্গেল স্ক্যানিং আমাদের করতে হচ্ছে। তো এক্ষেত্রে যদি আ পাওয়ার আউটপুটটা ঠিকমতো আমরা মেইনটেইন না করতে পারি, যেহেতু বেবি ফর্ম হচ্ছে ফিটাল, সেক্ষেত্রে এটা বেবির উপরে অনেক সময় এটা একটা বাজে অ্যাডভার্স ইফেক্ট দিতে পারে। এজন্য যেহেতু আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে সবসময় মনে রাখবো যে আমাদের অ্যালারা প্রিন্সিপাল মেইনটেইন করতে হবে অ্যাজ লো অ্যাজ রিজনেবলি অ্যাচিভেবল। সেক্ষেত্রে যে ট্রান্সডুসারটা দিয়ে আমরা স্ক্যান করব, সেক্ষেত্রে যেন এটার সাথে অবশ্যই একটা অ্যাডজাস্টেবল পাওয়ার আউটপুট থাকে। তো যখন আর আরেকটা যেটা ব্যাপার যে যখন যদিও এগুলো প্র্যাকটিক্যালের সময় যখন আমরা করাবো তখন এটার উপরে আমরা আরো এমফাসিস দিব। কিন্তু সেটা হচ্ছে যে আ যখন 18 সপ্তাহের একটা রুটিন স্ক্যানিং অথবা ফিটাল অ্যানোমেলি আ স্ক্রিনিং আমরা করে থাকি, এটা সবসময় খুবই হাইলি রিকমেন্ডেড যে সোনোগ্রাফার শুড বি ভেরি অপরচুনিস্টিক। যে সনোলজিস্ট অথবা সোনোগ্রাফার যে স্ক্যান করছে তার আসলে অনেক বেশি অপরচুনিস্টিক হতে হবে। তো এটা মানে কি? হোয়াট ডাজ ইট মিন? যে আমি যখন স্ক্যানটা স্টার্ট করলাম, অনেকে আছে যে তারা মনে করে যে আমি হেড দিয়ে আ আমার স্ক্যান স্টার্ট করলাম এবং আমি হেডের সবকিছু আমরা যেটা দেখব যে ফিট কন্ডিশন এ নিয়ে থাকি, যেটা নাকি কেমন বা এটা যে এছাড়াও আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে আমি হেডের সাথে করতে হঠাৎ করে শুড বি ভেরি অপরচুনিস্টিক। যে সনোলজিস্ট অথবা সোনোগ্রাফার যে স্ক্যান করছে তার আসলে অনেক বেশি অপরচুনিস্টিক হতে হবে। তো এটা মানে কি? হোয়াট ডাজ ইট মিন? যে আমি যখন স্ক্যানটা স্টার্ট করলাম, অনেকে আছে যে তারা মনে করে যে আমি হেড দিয়ে আমার স্ক্যান স্টার্ট করলাম এবং আমি হেডের সবকিছু শেষ করে তারপর আমি নেক, স্পাইন, অ্যাবডোমিন এভাবে করব। কিন্তু আসলে এভাবে সবসময় দেখা যায় যে বাচ্চা একই পজিশনে থাকে না, অথবা বাচ্চার সব স্ট্রাকচার একই সাথে সুন্দরভাবে দেখা যায় না। তো এক্ষেত্রে যেটা করতে হবে যে যখন যে স্ট্রাকচারটা আমি সুন্দর পাবো অথবা আমার কাছে মনে হবে যে এটা পারফেক্ট, আমরা সাথে সেটা ডকুমেন্ট করে ফেলবো। হয়তো আমি হেড দিয়ে মানে স্ক্যান স্টার্ট করলাম। কিন্তু দেখা যাচ্ছে যে আমি হেডের সাথে করতে হঠাৎ করে আমি খুব সুন্দর একটা স্পাইন পেয়ে গেলাম। এবং হেডের হয়তো আমি কোনো একটা স্ট্রাকচার ওই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। তখন আমি ওই হেড নিয়ে বসে না থেকে তখন আমরা তাড়াতাড়ি স্পাইনে আ সুইচ করে আমরা সেটা আ ডকুমেন্ট করব। তো এটাই যে এটা করতে হবে। তো ব্রেইনের যদি আমরা ফিটাল হেড অথবা ফিটাল ব্রেইন যেটাই হোক সবই চলে আসবে এটার মধ্যে, এই টপিকের মধ্যে। খুবই ইম্পোর্টেন্ট একটা স্ট্রাকচার, এবং ১ম এই যেটা আমরা করি যখন আমরা আ স্ক্যানিংটা স্টার্ট করি, তখন আমাদের ১ম কয়েকটা বিষয়ের উপরে খেয়াল করতে হয়। যে ফার্স্ট যেটা ১ নাম্বার সেটা হচ্ছে যে ১ম এই যেতে হয় যে ১ম আমরা যেটা দেখব যে ফিটাল হার্টটা। এটা এমন না যে ফিটাল হার্ট আমি স্ক্রিনিং স্টার্ট করে দিলাম অথবা ডকুমেন্টেশন করে দিলাম। বাট আমার স্ক্যানিং এর শুরুতেই ১ম যে সুইপটা আমি দিব, সেখানে ১ম এই যেয়ে দেখতে হবে যে ফিটাল হার্টটা। ফিটাল হার্টটা কি ভায়াবল নাকি না? ফিটাল কি হার্টবিট আছে নাকি? তো ১ম যেটা সেটা হচ্ছে যে ফিটাল ভায়াবিলিটি যেটা, সেটা আমরা চেক করব। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে নাম্বার অফ ফিটাস। যে ইন্ট্রা ইউটেরাইন যে প্রেগন্যান্সিটা সেটা কি একটা নাকি সেখানে কি সিঙ্গেল ইন্ট্রা ইউটেরাইন প্রেগন্যান্সি নাকি টুইন যেটা সেটা। তারপরে যেটা আমরা চেক করব সেটা হচ্ছে ফিটাল প্রেজেন্টেশন এবং অ্যাক্টিভিটি। তো এক্ষেত্রে যেটা একটা কথা সেটা হচ্ছে যে আমার রিপোর্টে অথবা আমি যখন একটা আম ১৮ সপ্তাহের রুটিন আ স্ক্যান করি, আমার রিপোর্টে 95% টাইমে আমি এটা মেনশন করি যে ফিটাল প্রেজেন্টেশন অ্যাক্টিভ। আমি এটা এজন্যই করি যে ১৮ সপ্তাহে যখন আমি স্ক্যানটা করি, তখন আসলে বাচ্চার মুভমেন্ট অনেক বেশি থাকে। বাচ্চা দেখা যায় যে হেড পজিশনে আছে, ১০ মিনিট পরে বাচ্চা দেখা গেল হ্যান্ড পজিশনে চলে গেল অথবা ব্রিজ পজিশনে চলে গেল। এবং আমাদের স্ক্যানিং এর জন্য এই বাচ্চার যে মুভমেন্টটা এটা খুবই জরুরি। কারণ দেখা যায় যে বাচ্চা যদি কেফালিক প্রেজেন্টেশন এ স্টাক থাকে,
তাহলে কিন্তু আমরা হেড স্পাইন হয়তো খুব ভালো দেখতে পাবো, কিন্তু দেখা যায় যে স্পাইনের শ্যাডোর জন্য হয়তো আমি হার্টের স্ট্রাকচার গুলো সুন্দর মতো দেখতে পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমরাও চেষ্টা করি যে বেবি যেন মুভমেন্ট করে। বেবি যদি মুভমেন্ট না বেশি থাকে তাহলে দেখা যায় যে আমরা সুগার কন্টেনিং ফুড যেটা সেটা মাকে অফার করি, অথবা ব্লাডার ফুল থাকলে বলি যে ব্লাডার এমটি করে আসতে, যাতে বেবি একটু স্পেস পায়। তো আপনারা যদি চান যে আপনাদের রিপোর্টে এটা মেনশন করতে যে না আপনি অ্যাক্টিভ, আপনি লিখবেন না, আপনি কোনো একটা প্রেজেন্টেশন মেনশন করবেন, তাহলে আমি যেটা অ্যাডভাইস করব যে অবশ্যই আপনার প্রেজেন্টেশনে আপনি মেনশন করবেন যে অ্যাট দ্য মোমেন্ট অফ স্ক্যানিং। আপনি যদি দেখেন যে আপনার স্ক্যানিং এর শুরুতেই বাচ্চার হেড প্রেজেন্টেশন অথবা বাচ্চা কেফালিক প্রেজেন্টেশন, ব্রিজ প্রেজেন্টেশন, তাহলে আপনার রিপোর্টে আপনি সবসময় মেনশন করবেন যে প্রেজেন্টেশন কেফালিক অ্যাট দ্য টাইম অফ স্ক্যানিং। কারণ আপনি যদি ওখানে প্রেজেন্টেশন শুধুমাত্র কেফালিক লিখে দিয়ে আসেন এবং দেখা যায় যে 35 উইকসে যখন আমরা যে অ্যাকচুয়াল ফিটাল প্রেজেন্টেশনটা ডিটারমাইন করি, দেখা যাবে যে তখন হয়তো বাচ্চা আসলে ব্রিজ পজিশনে চলে আসছে। তো যেটা আপনার রিপোর্টিং র্যাড অথবা আপনার জন্য একটু কনফিউজিং হবে। এটার পরে যেটা চলে আসে যে ফিটাল বায়োমেট্রি গুলা আমরা হেডে সাধারণত নরমাল যে ইন জেনারেল আমরা ২ টা মেজারমেন্ট নিয়ে থাকি, যেটা আমি পরবর্তীতে আলোচনা করব এটা নিয়ে। এবং এটা ছাড়াও যেটা হেডের ক্ষেত্রে আমরা করে থাকি, দেখে থাকি, সেটা হচ্ছে যে কিছু ম্যান্ডেটরি স্ট্রাকচার, যেমন ল্যাটারাল ভেন্ট্রিকল, করোয়েড প্লেক্সাস, সেরেব্রাল হেমিস্ফিয়ার এসব। তো আমরা এখন যেহেতু হেড নিয়ে কথা বলছি অথবা আমাদের আজকের লেকচারটা যেহেতু হেড নিয়ে, তো আমরা যেটা করব যে প্রথমে হচ্ছে যে হেডের যে অ্যানাটমিটা, সেই অ্যানাটমিটার উপরে আমরা বেশি প্রথমে আমরা জানবো, তারপর আমরা ফিজিওলজিটা জানবো এবং ধীরে ধীরে আমরা এটা আগাবো। তো ফিটাল হেডের অ্যানাটমিটা নিয়ে বলতে হলে প্রথমে বলতে হয় যে আমরা যখন প্র্যাকটিস শুরু করি, আমি যখন কোর্সটা করেছিলাম অ্যানোমিলি, তখন আমাদেরকে যারা ইনস্ট্রাক্টররা ছিল তখন তারা সবসময় একটা কথা বলতো যে এসএসআইসি। তুমি যখন স্ক্যান স্টার্ট করবা, অলওয়েজ ইউ শুড রিমেম্বার দ্যাট ইউ হ্যাভ টু চেক এসএসআইসি। তো এসএসআইসি যেটা, এই সূত্রটা আমার সারা জীবন আমার মাথার মধ্যে এমন ভাবে গেঁথে গেছে যে আমি যখনই এখন 18 সপ্তাহের স্ক্যান স্টার্ট করি, তো সবসময় মাথার মধ্যে বাজতে থাকে যে এসএসআইসি। তো আমি আপনাদেরকেও বলবো যে আপনারা যখন স্ক্যান স্টার্ট করবেন তখন এই সূত্রটা মনে রাখবেন যে এসএসআইসি, যেটা কিছুই না, যেটা আসলে ডিনোট করে যে 2টা এস, সেটা দিয়ে হচ্ছে সাইজ, শেপ, আই দিয়ে ইন্ট্রাক্র্যানিয়াল স্ট্রাকচার, এবং যেটা সি দিয়ে সেটা হচ্ছে ক্র্যানিয়ামটা। তো প্রথমে যখন আমরা হেড একটা অ্যানোমেলি স্ক্রিনিং এর জন্য অথবা অ্যানোমেলি স্ক্যানিং এর জন্য যখন হেড আমরা ইভালুয়েট করব, তো প্রথমেই যেটা আমাদের দেখতে হবে যে আসলে হেডের যে বোনটা, ক্র্যানিয়াল বোনটা, সেই ক্র্যানিয়াল বোনটা ঠিক ঠিকভাবে আছে নাকি, যে ক্র্যানিয়ামটা যেটা সেটা হচ্ছে বোন গুলার কি কোনো ওভারল্যাপিং হচ্ছে নাকি, অথবা বোনের ভিতরে কোনো হোল আছে নাকি, বোনের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে স্মুথ নাকি, এটা দিয়ে। এবং এই যখন আপনি ক্র্যানিয়ামের মানে যে ক্র্যানিয়াল বোনটা যখন ইভালুয়েট করবেন, তখন কিন্তু একই সাথে আপনি যেটা দেখবেন যে হেডের শেপটা, যেটা যেটা আরেকটা এসএসআইসি, সেটা হচ্ছে হেডের শেপটা, যে শেপটা কেমন। নর্মালি ফিটাল যে হেডটা সেটা হয় হচ্ছে অভয়েড অথবা ওভাল একটা স্ট্রাকচার, যেমন এটা একটা ফিটাল হেড দেখাচ্ছি আমি আপনাদেরকে, যে শেপটা কিন্তু ওভয়েড অথবা ওভাল, অনেকটা একটা ডিমের শেপের মতো। তো এটা, আর তারপরে যেটা চলে আসে যে ক্র্যানিয়াম শেপ, তারপর হচ্ছে সাইজ, যে হেডটা কি ছোট, হেডটা কি বড়, নাকি কেমন, মানে হেডটা কি সরু, হেডটা চ্যাপ্টা, এই ধরনের অনেক সাইজ শেপের মধ্যে এসব চলে আসে। আর তারপর যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট অথবা যেটা হেড অ্যানাটমি অন্যতম আহ সিগনিফিক্যান্ট যেটা বিয়ার করে, সেটা হচ্ছে যে ইন্ট্রাক্র্যানিয়াল ফিটাল স্ট্রাকচার। তো এখানে যেটা যে আমাদের 6টা ম্যান্ডেটরি ইন্ট্রাক্র্যানিয়াল ফিটাল হেডের মধ্যে স্ট্রাকচার থাকবে, যেটা আমাদের অবশ্যই দেখতে হবে, ম্যান্ডেটরি। এবং এটা ছাড়াও যেটা হবে যে আমাদের আরো কিছু 3টা সাপোর্টিং স্ট্রাকচার আছে, আমরা সেটাও দেখবো, সেটা নিয়েও সেটাও আমরা একই সাথে ইভালুয়েট করব। তো প্রথম যেটা আমি নিয়ে কথা বলবো, সাইজ, শেপ, ক্র্যানিয়াম আমি সব দেখে ফেললাম স্ক্যানিং এর পরে। এখন যেটা যাবো যে আমি ব্রেন ইভালুয়েট করব অথবা ইন্ট্রাক্র্যানিয়াল যে স্ট্রাকচার গুলো সেগুলো আমি ইভালুয়েট করব।
তো এটার মধ্যে যেটা প্রথম যেটা দেখবো যে প্রথমে আমরা যে কোনো একটা হেড ইভালুয়েট করতে গেলে দেখা যায় যে আমরা সবাই যেমন জানি যে আমাদের আসলে ফিটাল হেড কেন শুধু যে নর্মাল হেডও যেটা যে সেটার দুইটা ভাগে ভাগ থাকে, দুইটা সেরেব্রাল কর্টেক্স থাকে, রাইট এবং লেফট। তো ফিটাল হেড যখন আমরা ইভালুয়েট করি প্রথমে আমরা দেখি যে একটা ঠিক মিড লাইন অথবা মাঝ বরাবর একটা লাইন, একটা সাদা একটা ইকোজেনিক একটা লাইন, যে মনে হচ্ছে যে হেডটাকে দুই ভাগে ভাগ করে দিচ্ছে। তো এই যে এই সাদা ইকোজেনিক লাইনটা, এটা হচ্ছে আমাদের প্রথম স্ট্রাকচার হেডের ক্ষেত্রে, অ্যানাটমির ক্ষেত্রে, যেটা আমরা রুল আউট করব। এবং এটাকে বলা হয় যে ফক্স সেরিব্রি। আমাদের মাথায় যে বিভিন্ন ধরনের যে ডুরা ম্যাটার, পায়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার থাকে, তো এই ফক্স সেরিব্রিটা আমাদের তৈরি হয় হচ্ছে যে একটা ফোল্ড অফ ডুরা ম্যাটার দিয়ে। এক্ষেত্রে আরেকটা যেটা হেড স্ক্রিনিং এর সময় যেটা আমাদের মনে রাখতে হবে অথবা আমাদের জানতে হবে যে হেডটা আসলে একটা ফিটাল হেড যেটা, সেটা আমরা নর্মালি তিনটা প্লেনে দেখে থাকি: ট্রান্সথ্যালামিক, ট্রান্সভেন্ট্রিকুলার এবং ট্রান্সসেরেবেলার। তো ট্রান্স কথাটা দিয়ে আসলে কি বোঝাতে চাচ্ছে, যে মানে কি, মানে কোন প্লেন গুলাকে আমরা কেন বলছি? তো আমরা যেটা জানি যে একটা যে কোনো আল্ট্রাসাউন্ড এর ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই দেখা যায় যে ট্রান্স ভিউ এবং স্যাজেটাল ভিউ, এই দুটা ভিউ দেখা যায়। যে ট্রান্স ভিউটা যে হচ্ছে যে আপনার যে কোনো একটা স্ট্রাকচারকে সমান দুই ভাগে উপরে এবং নিচে ভাগ করে ফেলবে। তো এটা হচ্ছে আমাদের ট্রান্স ভিউ। তো ট্রান্স ভেন্ট্রিকুলার ভিউটা মানে হচ্ছে যে ঠিক ভেন্ট্রিকল লেভেল বরাবর যদি ব্রেনটাকে কাটা হয়, তাহলে উপরে এবং নিচে আমরা যেগুলো স্ট্রাকচার দেখতে পাবো সেটা নিয়ে। তো প্রথমে যেটা আমি কথা বলছিলাম যে প্রথম যেটা আমরা দেখবো যে ফক্স সেরিব্রি, যেটা হচ্ছে যে একটা ফোল্ড অফ ডুরামেটার, যেটা সেরেব্রাল হেমিস্ফিয়ারটাকে দুই ভাগে ভাগ করে ফেললো। এই দুই ভাগে ভাগ করে ফেলার পর যেটা হবে যে সেকেন্ড আমাদের কি দেখতে হবে, তো আমরা জানি যে আমাদের ব্রেনের নিউট্রিশনের জন্য অথবা ব্রেনের ডেভেলপমেন্টের জন্য অথবা ব্রেনের ভিতরে যে স্ট্রাকচার গুলো থাকে সেগুলোকে ভালো রাখার জন্য আমাদের ব্রেনের মধ্যে সিএসএফ থাকে, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। তো এই সেরেব্রোস্পাইনাল ফ্লুইডটা যেটা, সেটার তো কোনো সোর্স থাকতে হবে ডেভেলপমেন্টের জন্য। তো যেটা দেখতে পাচ্ছেন এই ছবিটাতে, যে ঠিক মাঝ বরাবর যে লাইনটা, সেটার দুই সাইডে যে ইকোজেনিক যে বিন শেপ অথবা পিনাট শেপ দুইটা হাইপার ইকোইক স্ট্রাকচার দেখা যাচ্ছে, এই দুইটা স্ট্রাকচারকে আমরা বলে থাকি করোয়েড প্লেক্সাস। এবং যে ফ্লুইডটা আসে, সিএসএফ ফ্লুইডটা, সেটা হচ্ছে আমাদের করোয়েড প্লেক্সাস, যেটা সেখান থেকে আসে। সেখান এই করোয়েড প্লেক্সাসই আমাদের সিএসএফ ফ্লুইডটাকে সিক্রেট করে। তো থার্ড যেটা আমার দেখতে হবে যে সেটা হচ্ছে যে এই করোয়েড প্লেক্সাস, আপনারাও যদি নিজেরাও চিন্তা করেন যে করোয়েড প্লেক্সাস এটা যদি কোনো সলিড কম্পোনেন্ট হয় অথবা কোনো একটা অবজেক্ট হয়, এটাকে অবশ্যই কোথাও ধারণ করতে হবে, এটা তো ব্রেনের মধ্যে ভেসে ভেসে বেড়াবে না। তো এটা যেখানে থাকবে তার পজিশনটা বলেন অথবা যে একে কনফাইন করবে, সেই স্ট্রাকচারটা যেটা, সেটাকে আমরা বলি ল্যাটারাল ভেন্ট্রিকল। এই ছবিটাতে যদি দেখেন যে করোয়েড প্লেক্সাসের ঠিক বাইরে বরাবর দুটা লাইন দেখা যাচ্ছে, যে মনে হচ্ছে রেল লাইনে দুটা লাইনের মতো। এই জিনিসটা, এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের ল্যাটারাল ভেন্ট্রিকল। এবং এই সবগুলো স্ট্রাকচার কিন্তু আমরা ট্রান্সভেন্ট্রিকুলার যে লাইনটা, প্লেনটা যেটা, সেই প্লেনে দেখছি। এখন ব্রেনটা ভাগ হয়ে গেছে, ব্রেনের যে দুই সাইডে যেটা, যে ব্রেনকে ভালো রাখার জন্য করোইড প্লেক্সাস আমরা দেখে ফেলেছি, এবং করোইড প্লেক্সাসকে যেটা কন্টেন করছে ল্যাটারাল ভেন্ট্রিকল, সেটাও আমাদের দেখা শেষ। এরপরে আমরা কি দেখবো? এরপরে যেটা হবে যে আমরা যে এই লাইনটা যেটা দেখতে পাচ্ছি, ফক্স সেরিব্রি অথবা ফোল্ড অফ ডুরামেটার, এটা সামনে এবং পিছে দুটা জায়গায় ব্রেক হয়ে যাবে। যে মনে হবে যে লাইনটা যেতে যেতে হঠাৎ করে এখানে একটা বাধা পড়ে, এই যে লাইনটা ভেঙে গেছে, সেটা সামনের দিকেও একটা হবে, পিছের দিকেও একটা হবে। তো সামনের দিকে যদি দেখি আমরা, সেটা হচ্ছে যে একটা অ্যানিকুইক একটা বক্স লাইক স্ট্রাকচার দেখতে পাবো, যেটাকে বলা হয় হচ্ছে সিএসপি অথবা ক্যাভাম সেপ্টাম পেলোসিটাম। এবং ঠিক পিছনের দিকে যে একটা স্লিট লাইক একটা এরিয়া দেখতে পাবো, যে দেখে মনে হবে যে একটা ছোট্ট একটা দাগ অথবা ছোট্ট একটা গর্তের মতো একটা এরিয়া, সেটা হচ্ছে আমাদের থার্ড ভেন্ট্রিকল। তো এটা হচ্ছে আমাদের যদি আমি নিচের দিকে আরেকটু যাই, সেখানে দেখতে পাবেন যে থার্ড ভেন্ট্রিকল যেটা, যে ঠিক ফক্স বরাবর একটা ছোট যে একটা স্লিটের মতো এরিয়া দেখা যাচ্ছে পিছনের দিকে, অনেকটা সেরেবেলাম অথবা পোস্টেরিয়র ব্রেন ফোসার দিকে, সেটা হচ্ছে আমাদের থার্ড ভেন্ট্রিকল। তো এখান থেকে আমার থার্ড ভেন্ট্রিকল যেটা, সেটা আমাদের সিএসএফ সার্কুলেশনে হেল্প করে।
এবং ঠিক থার্ড ভেন্ট্রিকলের সাইডে একটা হাইপোইকুইক বাটারফ্লাই টাইপ এরিয়া, বাটারফ্লাইয়ের মতো, যেটা মনে হচ্ছে যে বাটারফ্লাই অথবা বাইলোপ্ট একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, সেটাকে আমরা বলি থ্যালামাস। তো যখনই আমরা থ্যালামাস দেখতে পাবো তখন সেই প্লেনটা হচ্ছে যে আমাদের ট্রান্সথ্যালামিক প্লেন। এবং ট্রান্সথ্যালামিক প্লেনটা আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ ট্রান্সথ্যালামিক প্লেনেই আমরা আমাদের যে হেডের মেজারমেন্ট গুলা, সেই মেজারমেন্ট গুলা নিয়ে থাকি। তো এটা গেল এখন পর্যন্ত আমাদের যে ব্রেনের অ্যান্টেরিয়র ব্রেন এবং মিডল ব্রেনের অ্যানাটমি। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে পিছন দিকে যে পস্টেরিয়র ব্রেন ফোসা অথবা ট্রান্সসেরেবেলার লাইন যেটা, সেখানে আমরা কি কি নর্মাল অ্যানাটমি দেখব। তো এটা যেটা যেটা হচ্ছে ট্রান্সভেন্ট্রিকুলার লাইন। এখন প্রথম থেকে যদি আমরা আসি, যে প্রথমে ভাগ হয়ে গেল ব্রেনটা ভাগ হয়ে যাওয়ার পরে দুই সাইডে দুটো ইকোজেনিক এরিয়া আসলো, যেখান থেকে ফ্লুইড সিক্রেট হলো। এবং তারপরে এই ব্রেনটা যে লাইনটা যে ব্রেনকে ভাগ করেছে, এটা সামনের দিকে ব্রেক হয়ে সেটা সিএসপি ফর্ম করলো। এবং পিছের দিকে সেই সিএসএফ এর যে সেরেব্রোস্পাইনাল ফ্লুইডটা, সেটার সার্কুলেশনের জন্য পিছন দিকে একটা স্লিটের মতো হয়ে সেটা থার্ড ভেন্ট্রিকল হয়ে গেল। এখন যদি ব্রেনের আমরা আরো পিছনের দিকে যাই অথবা পস্টেরিয়র দিকে যাই, তাহলে দেখতে পাবো যে প্রথম যেটা দেখতে পাবো সেটা হচ্ছে একটা ডাম্বল শেপড একটা এরিয়া দেখতে পাবো। যে যারা ওয়েট বিল্ডিং করে, ডাম্বল নিয়ে কাজ করে, তারা এটা দেখলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে একটা শেপ এরিয়া, যেটাকে আমরা বলে থাকি সেরেবেলাম। এবং সেই ডাম্বল শেপড এরিয়া ঠিক পিছে একটা অ্যানিকুইক এরিয়া দেখতে পাবো, যে মনে হবে যে ফ্লুইড আছে এটাতে, এটাকে আমরা বলে থাকি সিস্টার্না ম্যাগনা। এবং সিস্টার্না ম্যাগনার ঠিক পিছে আমরা দেখতে পাবো যে একটা ইকোজেনিক লাইন, যেটা হচ্ছে যে আমাদের অক্সিপিটাল বোন। এবং অক্সিপিটাল বোনের পিছে যেটা, সেটা হচ্ছে একটা ঠিক ইকোজেনিক, এতটা না, বোনের চেয়ে কম, কিন্তু একটা যে স্লাইটলি একটা ইকোজেনিক এরিয়া অথবা হাইপার ইকোইক এরিয়া দেখতে পাবো, সেটাকে আমরা বলি স্কিন থিকেনিং অথবা নুকাল ফোল্ড। তো এটা যেটা করব সেটা হচ্ছে ট্রান্সসেরেবেলার প্লেনে আমরা এটা ইভালুয়েট করব। এখন এই যে আমরা বিভিন্ন ধরনের স্ট্রাকচার গুলো চিনলাম, জানলাম, তো জানার পরে যেটা, সেটা তো আমি দেখতেছি যে এটা নর্মালি এই স্ট্রাকচার গুলো সব আমি দেখতে পাচ্ছি কিনা, দেখার পরে সেগুলো ঠিক মতো তার পজিশনে আছে নাকি। যদি কখনো এমন হয় যে হ্যাঁ, ব্রেনের কোনো একটা অ্যানাটমি আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না, যে হয়তো আমি সবই দেখলাম কিন্তু আমি সিএসপি টা দেখতে পাইনি, তো সেক্ষেত্রে এটা শুধুমাত্র ব্রেনের ক্ষেত্রে না, আমাদের ফুল ফিটাল অ্যানোমেলির ক্ষেত্রে, যে কোনো একটা স্ট্রাকচার যদি আপনি দেখতে না পান, সেক্ষেত্রে পেশেন্টকে অবশ্যই অ্যাডভাইস করতে হবে যে ঠিক আছে, আপনি 1 সপ্তাহ পর আপনি আবার আসেন। অথবা আপনি টাইমিংটা তো, যদি 18 সপ্তাহে আসে আপনি 19 সপ্তাহে দিতে পারেন, টাইমিংটা এত ইম্পর্টেন্ট না, 18 থেকে 20 সপ্তাহের মধ্যে যে কোনো টাইমে তাকে আবার চেষ্টা করবেন যে আবার রিবুক করে আপনার যে স্ট্রাকচারটা নট ওয়েল সিন ছিল সেটাকে ইভালুয়েট করার। অ্যানাটমির পাশাপাশি এখন যেটা আমাদের জানতে হবে যে আসলে এই যে আমরা অ্যানাটমিটা যে দেখছি, দেখার পরে যেটা আমি আগে আপনাদেরকে একটু ছবিগুলো একটু দেখিয়ে নেই, যে কোনটা কেমন। যে এই ছবিটা যেটা যে ভেন্ট্রিকুলার লাইন বরাবর দেওয়া হয়েছে, যে দেখতে পাচ্ছেন যে একটা ফক্স সেরিব্রি এখানে মাঝখানে ব্রেনটাকে দুই ভাগে ভাগ করেছে, এবং দুই সাইডে যে দুটা হাইপার ইকুইক এরিয়া, সেটা হচ্ছে যে করোয়েড প্লেক্সাস। এবং করোয়েড প্লেক্সাসটা কিন্তু এখানে একটা মেজারমেন্টও নেওয়া হয়েছে, করোয়েড প্লেক্সাসের ঠিক পাশে দেখে মনে হচ্ছে যে করোয়েড প্লেক্সাস এটার ভিতরে ঢুকে আছে। এটা হচ্ছে আমাদের ল্যাটারাল ভেন্ট্রিকল। ল্যাটারাল ভেন্ট্রিকলের ক্ষেত্রে কিন্তু সবসময় যে দুইটা হর্ন থাকে ল্যাটারাল ভেন্ট্রিকলের, একটা হচ্ছে মাথার সামনের দিকে থাকবে, যেটা সিএসপির দিকে, সেটা হচ্ছে যে আমাদের অ্যান্টেরিয়র হর্ন। আরেকটা যেটা দেখবেন যে পিছনের দিকে অনেকটা সেরেবেলামের দিকে অথবা থ্যালামাসের বরাবর থাকবে, সেটা হচ্ছে আমাদের পস্টেরিয়র হর্ন, সেটা হচ্ছে আমাদের ল্যাটারাল ভেন্ট্রিকল। এখানে নর্মালি আমরা ল্যাটারাল ভেন্ট্রিকল, এই পোস্টেরিয়র হর্নটাকে আমরা অ্যাট্রিয়া বলে থাকি, এবং এখানে মেজারমেন্টটা নেওয়া হয়। এই ছবিটাতে আবার দেখতে পাচ্ছেন যে ফক্স এবং করোয়েড প্লেক্সাস, এবং একই সাথে ল্যাটারাল ভেন্ট্রিকলটা আমি দেখতে পাচ্ছি এই ছবিটাতে। এটা যেটা, সেটা হচ্ছে একটা ট্রান্সথ্যালামিক প্লেনে যে ছবিটা, ট্রান্সথ্যালামিক প্লেনে আমি ছবিটা নিয়েছি। এবং ট্রান্সথ্যালামিক প্লেনে এখানে যে স্ট্রাকচার গুলো দেখা যাচ্ছে, যে প্রথমে ফক্স, তারপর যেটা সেটা হচ্ছে যে এখানে যে ফার্স্ট ব্রেকিং পয়েন্টটা ফক্সের, ক্যাভাম সেপ্টাম পেলুসিডাম। এবং সেকেন্ড যেটা ব্রেকিং পয়েন্ট, একটা স্লিট লাইন, সেটা হচ্ছে আমাদের থার্ড ভেন্ট্রিকল। এবং থার্ড ভেন্ট্রিকলের ঠিক পাশে যে একটা হাইপোইকুইক এরিয়া, দেখে একটা বাটারফ্লাই শেপের একটা হাইপোইকুইক এরিয়া হচ্ছে, সেটা হচ্ছে আমাদের থ্যালামাস। এটা একটা ট্রান্সসেরেবেলার প্লেনে ছবিটা নেওয়া। এবং এক্ষেত্রে যেটা, যে আপনি যে লাইনটা দেখছেন এতক্ষণ পর্যন্ত, কি লাইনটা কিন্তু মানে সোজা ছিল, একেবারে ডিরেক্ট একটা, সেটা হচ্ছে যে
কিন্তু এক্ষেত্রে যেটা যে সেটা কিন্তু একটু ট্রান্স এক্সিয়াল অবলিক লাইন হয়ে গেছে। কারণ এটা আপনি চিন্তা করলে দেখবেন যে সেরেবেলামটা কিন্তু আমাদের posterior অথবা হাইন্ড ব্রেনের পার্ট। তো যেহেতু posteriorly তখন এই ক্ষেত্রে যে সেরেবেলামটা নরমালি আমাদের এখানে থাকে। তো এটার জন্য করা হয়েছে যে এটা হচ্ছে ট্রান্স এক্সিয়াল একটা অবলিক লাইন নেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে এটার পরে আমরা যে স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডাম্বল শেপড সেরেবেলাম, অ্যানুইটিক সিস্টার্নাম ম্যাগনা এবং যেটা সেটা হচ্ছে নুকাল ফোল্ড। আচ্ছা, এখানে আমরা থ্যালামাসও দেখতে পাচ্ছি এবং একই সাথে হাইপোথ্যালামাসও, থ্যালামাসের ঠিক নিচে কিন্তু অ্যানোইক যে এরিয়াটা হাইপোথ্যালামাস সেটা আমরা দেখতে পাচ্ছি। আর যদি চলে যাই যে একই ছবি যে এখানে আমরা মেজার করেছি posterior fossa কে এবং যেটা যে আমি থার্ড ভেন্ট্রিকল যেটা সেটা এখানে দেখাচ্ছে একটা স্লিট লাইক স্ট্রাকচার। তো এখানে যেটা ব্রেনের সেখানে ব্রেনের আপনি আমরা যেটা ইন জেনারেল দুইটা মেজারমেন্ট নিয়ে থাকি যে বিপিডি এবং এইচসি। তো এটার বাইরেও কিন্তু আমরা আরো কিছু মেজারমেন্ট নিয়ে থাকি ব্রেনের ক্ষেত্রে। তো আমি হচ্ছে যে কোন প্লেনে আমরা কি মেজারমেন্ট নেই সেটা একটা ছোট করে একটু বলে দিব। যে প্রথম যে প্লেনটা আমরা দেখি সেটা হচ্ছে যে আ ট্রান্সভেন্ট্রিকুলার প্লেন। ট্রান্সভেন্ট্রিকুলার প্লেনটা যেটা সেক্ষেত্রে আমরা আ কি দেখব অথবা ওখানে আমরা কি দেখব সেটা তো আমরা জেনেই গেছি যে সেখানে আমরা কি মেজারমেন্ট নিব। তো ট্রান্সভেন্ট্রিকুলার প্লেনের ক্ষেত্রে যেটা সেখানে আমরা হচ্ছে যে ল্যাটারাল ভেন্ট্রিকল যেটা সেটা ল্যাটারাল ভেন্ট্রিকলটা ইভালুয়েট করি এবং ল্যাটারাল ভেন্ট্রিকলের লাইনিং এটার ভিতরে করোর প্লেক্সাস সেগুলো দেখার সাথে, সাথে আমরা ল্যাটারাল ভেন্ট্রিকলটা অবশ্যই প্রতিটা স্ক্যানিং এ আমরা মেজার করব। ল্যাটারাল ভেন্ট্রিকলের মেজারমেন্ট যেটা সেটা হচ্ছে অবশ্যই posterior হর্নে করতে হবে এবং যেটাকে আমরা অ্যাট্রিয়া বলে থাকি posterior হর্নটাকে এবং এটার মেজারমেন্টটা যেটা সেটা হচ্ছে অবশ্যই ইনার টু ইনার। ল্যাটারাল ভেন্ট্রিকলের ইনার অ্যান্টেরিয়র ইনার মার্জিন থেকে posterior ইনার মার্জিন থেকে মানে ইনার টু ইনার যদি আমরা এপি ডায়ামিটারটা নিই একটা লাইন টানি তাহলে যে মেজারমেন্ট আমরা পাবো সেটা হচ্ছে আমাদের ল্যাটারাল ভেন্ট্রিকলের মেজারমেন্ট। এই ল্যাটারাল ভেন্ট্রিকলের মেজারমেন্টটা আমরা যে ভেন্ট্রিকুলার প্লেন সেই প্লেনে দেখে থাকি। তো ট্রান্সভেন্ট্রিকুলার প্লেনের পরে যেটা আসে সেটা হচ্ছে যে ট্রান্সথ্যালামিক প্লেন। ট্রান্সথ্যালামিক প্লেনে আসলে আমরা কোন মেজারমেন্টটা নিয়ে থাকি এবং কি দেখে থাকি। তো যেগুলো স্ট্রাকচার দেখে থাকি সেগুলো আমি মাত্রই বলে ফেলেছি। তো যে দুটা মেজারমেন্ট আমরা ইন জেনারেল প্রতিটা পেশেন্টে আমরা ট্রান্সথ্যালামিক প্লেনে নিয়ে থাকি সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে যে বিপিডি এবং তারপরটা হচ্ছে এইচসি। বিপিডি এবং এইচসি ইনভেরিয়েবলি সেটা হচ্ছে যে 16 উইকস টু অনওয়ার্ড মানে ডেলিভারির আগ পর্যন্ত কেউ যদি 38 উইকস এ আসে যে নট অনলি এটা শুধুমাত্র 18 উইকস এর স্ক্যানিং এর সময় আমরা মেজার করে থাকি। প্রতিটা স্ক্যানিং এ সেটা হচ্ছে আমরা এই মেজারমেন্টটা ট্রান্সথ্যালামিক প্লেনে নিয়ে থাকি। তো বিপিডিটা কিভাবে নিব যে বিপিডিটা যখন নিব তখন অবশ্যই এটা এক্সিয়াল ভিউ যেটা ট্রান্সথ্যালামিক এক্সিয়াল ভিউ আমরা নিব এবং যখন আমরা বিপিডিটা নিব তখন আমাদের মাথার ওই ছবিটাতে কি কি স্ট্রাকচার থাকতে হবে যে obtained at the level of third ventricle, cavum, septum pellucidum এবং thalamus এবং এটা thalamic ভিউতে আমরা নিব। এটা ছাড়া আমরা আর কি দেখব যে fox cerebri should be seen separating brain into two equal hemisphere এবং যেটা খুবই 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 ইম্পর্টেন্ট যে সেটা মেজারমেন্ট পারফর্মড ফ্রম লিডিং এজ টু লিডিং এজ অফ দ্য প্যারাটাল বোনস অর আউটার টু ইনার বর্ডার। তো বিপিটির যেটা মেজারমেন্ট সবসময় সেটা আমরা যে আউটার টু ইনার বর্ডারে নিব। আমাদের থার্ড ভেন্ট্রিকল, ক্যাভাম, সেপ্টাম পেলুসিডাম, থ্যালামাস এবং ফক্স সেরিব্রিটা আমাদের থাকতে হবে এবং যেটা সবসময় খেয়াল রাখতে হবে যে কখনোই নেভার এভার যেন সফট টিস্যু এবং স্কাল থিকনেসটা মেজারমেন্টের সময় চলে না আসে। সেটা এখানে লেখা আছে যে সফট টিস্যু অর স্কাল থিকনেস should not be included in the measurement. Measurement is more accurate for dating before 20 weeks. The BPD measurement is least accurate as a predictor for fetal age after 33 weeks. তো যেটা যে 20 সপ্তাহে যখন আমরা মেজার করি তখন বিপিডি খুবই একটা রিলায়েবল এবং খুবই সেন্সিটিভ একটা প্রেডিক্টর হিসেবে কাজ করে। আফটার 33 উইকস এটার যে সেন্সিটিভিটিটা সেটা কমে যায় এবং তখন বিপিডির যে এইচসি যেটা যে হেড সার্কামফারেন্স যেটা সেটা আমাদের অনেক বেশি সেন্সিটিভ থাকে। তো বিপিডির যেটা এখানে কিছু ছবি আছে ছবিগুলো দেখলেই বুঝবেন যে ক্যালিপারের প্লেসমেন্ট যেটা সেটা হচ্ছে যে এই ভিউটা হচ্ছে ট্রান্সথ্যালামিক ভিউ এবং দেখতে পাচ্ছেন যে আমাদের ফক্স, ক্যাভাম, সেপ্টাম পেলুসিডাম এখানে এবং থ্যালামাস সাথে কিন্তু পার্ট অফ ল্যাটারাল ভেন্ট্রিকলও চলে আসছে এবং যখন মেজারমেন্টটা আমরা নিচ্ছি তখন কিন্তু আউটার বর্ডার থেকে ইনার বর্ডারে
আমরা নিচ্ছি। এবং বিপিডি যেটা যে এখানে আরেকটা বিপিডি নেওয়া হয়েছে যে যেখানে ক্যালিপার প্লেস ফ্রম আউটার এজ টু ইনার এজ, লিডিং এজ টু লিডিং এজ। তার মানে যে ওয়াইডেস্ট যে পার্টটা হেডের সেখানে আউটার থেকে ইনার বর্ডার, এবং এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র আমার বোনটা কখনোই যেন আমার এই যে এখানে কিন্তু ছোট করে স্কিন থিকনেস দেখা যাচ্ছে, যে এই স্কিন থিকনেসটা যাতে চলে না আসে আমাদের মেজারমেন্টে, অবশ্যই বোনের আউটার বর্ডার থেকে ইনার বর্ডারে থ্যালামাস বরাবর আমরা যদি একটা সোজা একটা লাইন টানি তাহলে হচ্ছে সেটা আমাদের বিপিডি। এক্ষেত্রে যেমন একটা ছবি দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে যে ইনকারেক্ট। কেন ইনকারেক্ট? কারণ এই ছবিটা দেখলে যে এটার কিন্তু যে প্লেনটা সেই প্লেনটা কিন্তু ঠিক আছে, যে ট্রান্সথ্যালামিক প্লেনে আছে। কিন্তু যদি দেখেন মেজারমেন্টটা কিন্তু আউটার থেকে আউটার বর্ডারও ঠিক নেই। এটা দেখা যাচ্ছে যে এই যে থিকনেস যেটা স্কিনের, সেই স্কিনের অথবা স্কাল্পের থিকনেসটা যেটা সেখানকার আউটার থেকে, এবং দেখা যাচ্ছে যে পস্টেরিয়রলি স্কালের যে থিকনেস সেটা পর্যন্ত এটা মেজার করা হয়েছে। তো এই ক্ষেত্রে এটা সুপার রং একটা মেজারমেন্ট, এবং আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে পিপিডিটা যেন আমরা ট্রান্সথ্যালামিক ভিউয়ে সব এই যেগুলো অ্যানাটমিক স্ট্রাকচার দেখতে হয় সেগুলো সহ আউটার ক্যালভেরিয়ামের আউটার থেকে ইনার বোন পর্যন্ত আমরা এটা নিই। এরপরে যেটা সেকেন্ড যেটা মেজারমেন্ট আমরা নিয়ে থাকি সেটা হচ্ছে যে ফিটাল হেড সার্কামফারেন্স। ফিটাল হেড সার্কামফারেন্স যেটা, সেটা নাম শুনেই বোঝা যাচ্ছে যে এইচসি, মানে এটা একটা সার্কামফারেন্স। তাহলে সেটা হচ্ছে যে একই সাথে বিপিডি যে লেভেলে আমরা নেই সেই একই লেভেলে আমরা নিব thalamic view, perform at the same level as the BPD, most accurate for dating than standard BPD। আমি আগে বলেছি যে এটা সেন্সিটিভিটিটা বিপিডির চেয়ে অনেক বেশি। Measure the skull circumference around the outer edge of the skull। তো স্কালের যে আউটার বর্ডারটা সেখানে যেটা আমাদের সার্কামফারেন্সটা নিতে হবে। Caliper placement is around claviculae wall and should not include scalp thickness. It is very important to exclude the skin thickness when scalp edema is present. Reliable measurement that does not vary in accuracy with fetal head shape। তো প্রতিটা আসলে আল্ট্রাসাউন্ডের যে কথাটা, প্রতিটা কথারই আসলে একটা ব্যাখ্যা থাকে, যে বারবারই আমরা বলছি যে বিপিডিটা ঠিক আছে, বিপিডি একটা মেজার, কিন্তু এইচসি সবসময় আমাদের মোর রিলায়েবল। এটা কেন? কারণ যখন যে স্কাল্প ইডিমা অথবা স্কাল্প থিকনেস হয়, অথবা দেখা যায় যে এইচসি যেটা, সেটা স্কালের শেপ চেঞ্জ হলেও এটার সেন্সিটিভিটিটা কমে না, এটার মানে মেজারমেন্টটা অ্যাকুরেট থাকে। কিন্তু বিপিডি যেহেতু ওয়াইডেস্ট পার্ট বরাবর আমরা নেই একটা স্কালের, তো দেখা যায় যে যাদের মানে যদি কোনো হেডের শেপের কোনো অ্যাবনর্মালিটি থাকে, যে আহ, কারো চারটা হেড অথবা স্কাল্প ইরিমা ফর্ম হচ্ছে, তো সেক্ষেত্রে বিপিডিটা কিন্তু আপনাকে একটা রং একটা ইমপ্রেশন দিবে। তো এইচসি কিভাবে মেজার করা হয়, এটার ছবিগুলো দেখলে আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা কারেক্ট একটা এইচসি মেজারমেন্ট, যেখানে করা হচ্ছে যে স্কাল বোনের আউটার পুরাটা স্কাল বোনের যে আউটার ক্যালভেরিয়াল ওয়াল বরাবর আমরা একটা সার্কামফারেন্স নিয়েছি, এবং মার্কার গুলো কিন্তু same। এটা একটা ইনকারেক্ট এইচসি মেজারমেন্ট, কারণ একইভাবে ডিপিডির মতো যে এখানে যে স্কিনের যে থিকনেসটা, সেই স্কিনের থিকনেসটা বরাবর এটা কিন্তু একটা সার্কামফারেন্স নেওয়া হয়েছে। ইনকারেক্ট ইনক্লুড স্কাল্প থিকনেস, এবং যেটা দেখা যাচ্ছে যে এটা একটা কারেক্ট এইচসি। তো এই সব এইচসি আমরা ট্রান্সভেন্টিকুলার প্লেনে নিচ্ছি। এটার সাথে কোরিলেট যেটা করবে সেটা হচ্ছে যে অনেক সময় নর্মালি আমরা বিপিডি এবং এইচসি বাইরেও কিছু কিছু ক্ষেত্রে যে আমরা ক্র্যানিয়াল ইন্ডেক্স যেটা সেটা বের করে থাকি, এবং ক্র্যানিয়াল ইন্ডেক্সটা যখন আমরা বের করি সেটার জন্য আমাদের আরেকটা মেজারমেন্ট এক্সট্রা মেজারমেন্ট নিতে হয়, সেটাকে আমরা বলি ওএফডি। ওএফডি কি সেটার নাম শুনে বোঝা যাচ্ছে যে অক্সিপিটো ফ্রন্টাল ডায়ামিটার। তো আমাদের অক্সিপুট যেটা সেটা হচ্ছে মাথার পিছের যে বোনটা সেটাকে আমরা বলি অক্সিপুট, দ্যাট মিনস এটা। এবং ফ্রন্টাল যেটা সেটা হচ্ছে মাথার সামনের যে বোনটাকে সেটা আমরা বলে থাকি ফ্রন্টাল। তো অক্সিপুট থেকে ফ্রন্টাল বরাবর যদি একটা লাইন টানা হয় তাহলে সেটা যে মেজারমেন্টটা আমরা পাবো সেটা হচ্ছে ওএফডি অথবা অক্সিপিটো ফ্রন্টাল মেজারমেন্ট। এবং সেটা করতে হবে যে ক্যালিপার প্লেস ফ্রম আউটার এজ টু দ্য আউটার এজ, বোনের বাইরে থেকে বাইরে কিন্তু এটা হচ্ছে যে লাইনটা টানতে হবে, এবং মার্কার গুলো কিন্তু সেম থাকতে হবে। তো এটা যেটা যে এখন জানতে হবে যে আমরা কখন ওএফডি নিব, অথবা কখন আমরা ক্রেনিয়াল ইন্ডেক্সটা যেটা সেটা ক্রেনিয়াল ইন্ডেক্সটা কখন নিব। প্রথম যখন আমি আমার লেকচার স্টার্ট করি এবং তখনই আমি বলেছিলাম যে হেডের রুল আউটের করার সময় কিন্তু হেডের সাইজ এবং শেপটা দেখতে হবে।
তো ক্র্যানিয়াল ইনডেক্সটা আমরা সেক্ষেত্রে দেখব যে যখন আমাদের হেডের শেপে কোনো মানে দেখে মনে হচ্ছে যে হেডের শেপটা কোনো অ্যাবনরমালিটি আছে। ফিটাল হেড শেপ ক্যান বি ইফেক্টেড বাই মোল্ডিং অর পজিশনিং। অনেক সময় হয় যে বাচ্চা যে অলিগোহাইডেমিয়া অর লো ফিটাল হেড পজিশন ক্যান লিড টু এক্সট্রিম ইউটেরাইন প্রেশার অন দ্য হেড অ্যান্ড চেঞ্জ ইটস শেপ। অনেক সময় দেখা যায় যে সহজ বাংলা, এটা তো মেডিকেল টার্ম, সহজ বাংলা হয় যাদের অনেক প্রলং লেবার থাকে, যে অনেক সময় হেড ক্রাউনিং হয়ে বাচ্চার হেডটা অনেক সময় একইভাবে থাকে, আটকায় থাকে পিটাল পেলভিসে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক প্রলং প্রেশারের জন্য অথবা অনেক লম্বা টাইম একই পজিশনে থাকার জন্য বাচ্চার কিন্তু স্কাল্প ইরিমা হয় অথবা ফুলে যায়। অনেক সময় দেখা যায় যে অনেক ইউটেরাসে হয়তো বড় ফাইব্রয়েড আছে। তো ফাইব্রয়েডের কারণে যে হেডটা বাচ্চার ঠিকমতো গ্রোথ হতে পারছে না এবং হেডটা দেখা যায় যে অনেক ছোট অথবা কম্প্রেসড হয়ে যাচ্ছে। তো এইসব ক্ষেত্রে যদি আমরা কখনো মনে হয় যে হেডের শেপটা আমাদের কাছে ঠিক নরমাল লাগছে না, সেক্ষেত্রে আমরা কেফালিক ইনডেক্সটা করব এবং কেফালিক ইনডেক্সটা বের করার যে সূত্রটা সেটা হচ্ছে যে এটা একটা পার্সেন্টেজ হিসাবে ইউজ হয়। সেটা হচ্ছে বিপিডি ডিভাইডেড বাই ওএফডি ইন মাল্টিপ্লাই বাই 100। তো প্রথমে আমরা বিপিডি নিব, বিপিডি নেওয়ার পর ওএফডি টা নিব এবং সেটাকে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের একটা নাম্বার আসবে। এই নাম্বারটা যদি আমাদের 0.7 এর নিচে থাকে তাহলে সেই কন্ডিশনটাকে আমরা বলে থাকি ডলিকোসেফালি। ডলিকোসেফালি মানে হচ্ছে যে আপনাদের হেডটা অনেক বেশি ইলংগেটেড থাকবে। তো একটা চিন্তা করে দেখেন যে হেডটা যদি ইলংগেটেড থাকে, সরু থাকে, তাহলে কিন্তু বিপিডি যেটা, যে বিপিডি আমরা সবসময় ওয়াইডেস্ট ডায়ামিটারটা, তাহলে সেটা ডায়ামিটারটা তো কমে যাবে। তো সেই ডায়ামিটারটা যখন কমবে তখন কিন্তু বিপিডিটা ছোট হয়ে যাবে। মোস্টলি এটা দেখা যায় যে ব্রিচ ফিটাসে অথবা হলো প্রোসেনসেফালি, এই কন্ডিশন গুলো আমরা একটু পরে প্যাথোলজিতে পাবো, এবং অলিগোহাইড্রোমিয়াতে। আচ্ছা, এটা গেল যে 0.7 এর নিচে যদি থাকে। একইভাবে ক্র্যানিয়াল ইনডেক্সটা যদি 0.85 এর উপরে যায় তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে ব্র্যাকিসেফালি বলি। এটা মানে হচ্ছে যে হেডটা হচ্ছে অনেক বেশি রাউন্ডেড অথবা চ্যাপ্টা। তো এটা হচ্ছে যে রাউন্ডেড হেড। এখন হেড যখন বড় হবে তখন কিন্তু ডায়ামিটারটা, ওয়াইডেস্ট ডায়ামিটারটাও বেড়ে যাবে, তার মানে বিপিডি ইলংগেটেড হয়ে যাবে and more equal to OFT, more commonly a normal variant than an abnormality. অনেকের মাথা আসলে এটা যে হেডের শেপের যে স্ট্রাকচারটা অনেক সময় দেখা যায় যে জেনেটিক্যালি ওইটা হয় অ্যাবনরমালিটির জন্য, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সামটাইমস ইট ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ ট্রাইজোমি 21 অ্যান্ড স্পাইনা বাইফিডা। এখানে যদি আমি কিছু ছবি দেখাই যে তাহলে দেখবেন যে এটা হচ্ছে ব্রাকিসেফালি। এখানে আপনি বিপিডির মেজারমেন্টটা দেখেন যে ওয়াইডেস্ট ডায়ামিটারটা যেটা, সেটা ওয়াইডেস্ট ডায়ামিটারটা কিন্তু অনেক বেশি, অনেক চওড়া। এবং এই ছবিটা যেটা সেটা হচ্ছে যে ডলিকোসেফালি। ডলিকোসেফালি যেটা সেটা হচ্ছে যে হেডটা কিন্তু খুবই সরু চিকন। তো এখানে যদি আমরা বিপিডিটা মাপি তাহলে কিন্তু বিপিডিটা অনেক ছোট হবে। এটা ছাড়াও যেটা যে এখন যেটা নিয়ে একটু কথা বলবো যে আমাদের এই যে আমরা এত মেজারমেন্ট নিচ্ছি সেটার কিছু নরমাল ভ্যালু আছে, যে কোনটার উপরে গেলে সেটাকে আমরা অ্যাবনর্মাল বলছি। যে প্রথমে যেটা যে আমি প্রথম আমার প্লেন ট্রান্সভেন্ট্রিকুলার প্লেনে আমি প্রথম যে মেজারমেন্টটা নিই সেটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল। ল্যাটারাল ভেন্ট্রিকল যেটা, সেটার মেজারমেন্টের রুল অফ 10, এটা ভেবে মনে রাখি যে 10 এর নিচে যেটা সেটাকে আমরা নর্মাল বলি। যদি মোর দ্যান 10 হয় মেজারমেন্ট তাহলে সেটা হচ্ছে যে ভেন্ট্রিকুলোমেগালি। এরপর যেটা চলে আসে যে পস্টেরিয়রলি আমরা তিনটা স্ট্রাকচার মেজার করেছিলাম, একটা হচ্ছে ডাম্বল শেপ সেরেবেলাম, সিস্টারনা ম্যাগনা এবং নুকাল ফোল্ড। সেরেবেলাম যেটা, সেটা হচ্ছে যে আউটার বর্ডার টু আউটার বর্ডার ট্রান্সএক্সিয়াল ভিউ অফ দ্য ক্রেনিয়াম এট দ্য লেভেল অফ দ্য posterior fossa, ডকুমেন্ট টু হেমিস্ফিয়ার এন্ড দ্য কানেক্টিং ভার্মিস। যেহেতু দুইটা লোব থেকে সেরেবেলামের, এই জন্য ডাম্বল শেপড হয় এবং এটাকে মাঝখানে যে কানেক্ট করে সেটা হচ্ছে ভার্মিস। সেরেবেলামের যেটা যে প্রতি সপ্তাহে এটা 1 মিলিমিটার করে এটার গ্রোথ হয়। এবং যেটা খুব খুব অসম্ভব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সেরেবেলামের যে ডায়ামিটারটা, সেরেবেলামের যে মেজারমেন্টটা সেটা আমাদের সবসময় সিগনিফাই করে জেস্টেশনাল এজ কে। এটার মানে হচ্ছে যে আপনার কাছে যদি একজন প্রেগনেন্ট মহিলা আসে যে 19 সপ্তাহে, তাহলে আপনার সেরেবেলাম যেটা ইট শুড বি মেজার্ড 19 মিলিমিটার অথবা 19 মিলিমিটার 1 2, যাই হোক এটা 19 মিলিমিটারেই থাকবে। তো অনেক সময় দেখা যায় যে যাদের ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন থাকে, আইইউজিআর এর বাচ্চা, তো এই ক্ষেত্রে যখন আসে তখন কিন্তু এই মেজারমেন্টটা আমাদের খুব হেল্প করে। যে হয়তো তার জেস্টেশনাল আপনি যে সেরেবেলামের যে গ্রোথটা সেটা আপনি পাচ্ছেন যে 19 মিলিমিটার, তার মানে সে কিন্তু 19 সপ্তাহে আছে, কিন্তু আপনার আদার যে ফিটাল প্যারামিটার গুলা সেগুলো মেজার করে দেখা যাচ্ছে যে গ্রোথটা কমের দিকে। তো এই জন্য এটা সেরেবেলামের মেজারমেন্টটা খুবই ইম্পর্টেন্ট।
এখানে যে লাইনটা আমি দিয়েছি যে grows 1 millimeter per week normally measures the same distance in millimeter as the number of weeks in gestational age. তো এটা হচ্ছে খুবই ইউজফুল ইন IUGR evaluation because it maintains relatively normal growth that is independent on the cranial shape. আচ্ছা, এরপরে যেটা আরেকটা স্ট্রাকচার আমরা মেজার করেছিলাম যেটা হচ্ছে সিস্টার্নাম ম্যাগনাস সেরেবেলামের ঠিক পিছে একটা অ্যানোকুইক ফ্লুইড ফিল্ড এরিয়া। সিস্টার্নাম ম্যাগনা যে সিস্টার্নাম ম্যাগনাটা হচ্ছে যে 10 মিলিমিটার পর্যন্ত এটা নর্মাল কনসিডারেড করে। 10 মিলিমিটারের উপরে যদি চলে যায় তখন আমরা বুঝতে পারি যে আচ্ছা এখানে হয়তো কোনো একটা অ্যাবনর্মালিটি আছে। এবং লাস্ট যেটা পস্টেরিয়র ফোসাতে যেটা মেজার করি সেটা হচ্ছে আমাদের নুকাল ফোল্ড। নুকাল ফোল্ডটা যেটা হচ্ছে যে অক্সিপিটাল বোনের আউটার লেয়ার থেকে স্কিনের আউটার লেয়ার পর্যন্ত আমরা মেজার করে থাকি নুকাল ফোল্ডটা। তো নুকাল ফোল্ডটা যেটা সেটা হচ্ছে যে নর্মালি এটা 6 মিলিমিটার পর্যন্ত আপ টু 6 মিলিমিটার পর্যন্ত এটা হচ্ছে আমাদের নর্মাল মেজারমেন্ট। এখানে যে সেরেবেলামটা মেজার করা হয়েছে যে আউটার থেকে আউটার এবং একই সাথে কিন্তু সিস্টার্নাম ম্যাগনা যেটা যে এপি ডায়ামিটারটা মেজার করা হয়েছে। আর এক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে এখানে এই ছবিটাতে যে নুকাল ফোল্ডটা যেটা সেটা মেজার করা হয়েছে যে স্কালের আউটার বোন থেকে স্কিনের আউটার বোন পর্যন্ত এবং নর্মাল মেজারমেন্ট যেটা সেটা হচ্ছে যে 6 মিলিমিটার। এটা এতক্ষণ ধরে যে কথাগুলা বললাম আমরা সেখান থেকে আমরা শিখলাম যে ফিটাল হেড অ্যানাটমিটা কি কি ইন্ট্রাক্রাইনিয়াল স্ট্রাকচার গুলা। এখন আমরা ঢুকবো যে আসলে কি কি ধরনের অ্যাবনর্মালিটি ফিটাল অ্যাবনর্মালিটি আমাদের হতে পারে অথবা ফিটাল অ্যাবনর্মালিটি গুলা আসলে কি কি। তো ফিটাল অ্যাবনর্মালিটি অথবা অ্যানোমালি অফ দ্য ফিটাল স্কাল সেটা প্রথমেই যেটা একটা আসলে আরেকটার সাথে কোরিলেটেড। তো প্রথমে যেটা আমরা বোন নিয়ে কথা বললাম তাই না যে ফিটাল বোন সেটা বোনটা আমাদের দেখতে হবে ক্র্যানিয়ামটা। তো এই বোনটা দেখার মধ্যে দিয়ে কিন্তু আপনি অনেকগুলো ফিটাল অ্যানোমালিকে আপনি এক্সক্লুড করতে পারবেন। প্রথমে আপনি চিন্তা করে দেখেন যে আমি একটু ছোট করে জাস্ট বলে নিব যে এমব্রায়োলজি আসলে খুব আর বোঝার সুবিধার্থে আমি ছোট্ট করে এই ছবিটা এঁকেছিলাম। তো আমাদের ব্রেইন স্পাইনাল কর্ড এগুলো কিন্তু সবকিছু নিউরাল টিউব ডেরিভেটিভ এবং এগুলো আসে হচ্ছে যে নিউরাল টিউব থেকে। তো নিউরাল টিউবটা সেটা আসলে কোন জার্ম লেয়ার থেকে আসে আমাদের নর্মাল বডিতে জার্ম লেয়ার যখন আমাদের ফর্ম হয় হিউম্যান অ্যানাটমি 3টা জার্ম লেয়ার থাকে যে একটোডার্ম মেসোডার্ম এবং এন্ডোডার্ম। তো সবচেয়ে বাইরের যে লেয়ারটা সেটাকে আমরা বলে থাকি যে একটোডার্ম এবং এই একটোডার্মটাই কিন্তু আমাদের নিউরাল যেটা টিউব সেই নিউরাল টিউবটা ফর্ম করে। তো এটা যদি একটা একটোডার্ম হয় যে বাইরের লেয়ারটা, তো এই লেয়ারটা বাইরের যে লেয়ারটা এটা হচ্ছে নিউরাল প্লেট যেটা প্রথমে সেটা হচ্ছে যে নিউরাল প্লেট একটা সমান একটা লাইনের মতো একটা প্লেট ফর্ম করবে এবং সময়ের সাথে সাথে দেখা যায় যে যখন 4 উইকস পাস হয়ে যায় তখন এই প্লেটটা করে কি যে নিচের দিকে এরকম একটা ভাঁজ হয়ে একটা গ্রুপ ফর্ম করে যে একটা গর্তের মতো হয়ে যায়। তো একটা সমান স্ট্রাকচার যখন গর্তের মতো ভিতরের দিকে ঢুকে যায় তখন কিন্তু আলটিমেটলি এটার দুইটা যে এজ সেটা দুইটা এজ ফর্ম করে এবং নিউরাল টিউবের ক্ষেত্রে দেখা যায় যে এই এজটা একটা এজ আরেকটা এজকে টাচ করার চেষ্টা করে কারণ এটা নিউরাল টিউবটা ক্লোজ করতে হয়। তো যখন নিউরাল টিউবটা ক্লোজ একটা এজ আরেকটা এজকে এইভাবে করে টাচ করার চেষ্টা করে তখন কিন্তু একটা বোতলের মতো অথবা টিউবের মতো একটা স্ট্রাকচার ফর্ম হয়। এটাকেই বলা হয় যে নিউরাল টিউব। এই যে এখানে দেখেন আমি খুবই বাজে ছবি আঁকি তারপর আমি নিজের বোঝার জন্য ছোট করে এঁকে রেখেছিলাম যে যে এই এইজটা একটা এইজ আরেকটা এইজের সাথে মিলে যায় এরকম একটা টিউবের মতো ফর্ম করে এবং উপরের যেটা সেটাকে বলা হয় ক্র্যানিয়াল নিউরাল ফোল্ড এবং নিচের যেটা সেটা হচ্ছে আমাদের ডার্মাল ফোল্ড। তো এটা হচ্ছে আমাদের ব্রেনের এমব্রায়োলজি যে ব্রেন কোথা থেকে আসছে। তো এরপরে যেটা যে জানতে হবে যে অথবা আমরা রুল আউট করতে পারি যে প্রথম যখন আমরা স্ক্রিনিং স্টার্ট করলাম তো প্রথমে আমরা সবার আগে বোনটা দেখে ফেলি যে আচ্ছা ফিটাল বোনটা কেমন। এটা যখন দেখি তখন আমরা কি কি রুল আউট করি অথবা এই বোনের অ্যাবনর্মালিটির জন্য কোন কোন অ্যানোমালি হতে পারে। তো এটা হচ্ছে যে অ্যানিমিয়া।
যে আমি একটা হেড স্ক্রিনিং স্টার্ট করলাম। কিন্তু দেখলাম যে আসলে বনই নাই। হেডের কোনো ক্র্যানিয়ামই ফর্ম হয়নি। এটার আরেকটা নাম যেটা সিনোনিম সেটা হচ্ছে এক্সানসেফালি। তো এখন চিন্তা করে দেখেন যে একটা বাচ্চা যদি ফর্ম হয় এবং তার যদি কোনো বোন না থাকে, তাহলে যে ভিতরের কিন্তু ব্রেইন টিস্যু গুলো হলেও খুবই haphazardly চিটে থাকবে। কারণ এগুলো তো কনফাইন্ড করার জন্য অথবা একটা জায়গায় সুন্দর মতো জন্য দরকার নাই। তো এটা হচ্ছে যে একটা অ্যাক্রাইনিয়ার এটা দেখতে ফর্ম বোন নাই। ক্রেনিয়াম বোনটা সেটা অ্যাবসেন্ট। ক্রেনিয়াম বোন যদি কমপ্লিটলি না থাকে হচ্ছে যে এক্সানসেফালি ল্যাক ক্রেনিয়াল বোন ফর্মেশন এবং এটা আমরা অ্যাজ আর্লি অ্যাজ 12 উইকস এ দেখতে পাই। Refers to absence of fetal skull which fairly expose the brain tissue to amniotic fluid. Acrania is sometimes developed to anencephaly or maybe precox. এটা আমরা পরে তো যেটা যে অ্যাক্রেনিয়া যেটা সেটা হচ্ছে যে ফিটাল স্কাল বোনটাই যদি আমার ফর্ম না হয়, তো বোন যদি ফর্ম না হয় তাহলে তো অবশ্যই বোন যেটাকে কনফাইন করে রাখে যে ভিতরের সেরেব্রাল টিস্যু গুলাকে এগুলো কিন্তু ছড়াছিটা অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে খুব হ্যাপাজার্ডলি এক্সপোজড হবে এবং যেটা হবে যে সেরেব্রাল যেটা হবে যে যদি মাথা না থাকে, যেটা এখন আপনারা আরো বেশি ভালো বুঝতে পারবেন যে প্যান্ডেমিকের মধ্যে যখন আমরা সবাই মাস্ক ইউজ করি, তো তখন দেখা যায় যেহেতু আমাদের মাস্ক ইউজের জন্য যে নাক এবং মুখ যেটা চেহারার যে একটা অর্ধেক অংশ যেহেতু ঢাকা থাকে, চোখটা কিন্তু অনেক বেশি প্রমিনেন্ট মনে হয় যে সবার আগে কারো দিকে তাকালে কিন্তু তার চোখটা অনেক বেশি আমাদের কাছে মনে হয় যে পপ আপ করতেছে। তো অ্যাক্রেনিয়ার ক্ষেত্রেও যেটা হবে যে যেহেতু ব্রেন মানে যেহেতু ক্র্যানিয়ামটা থাকবে না, মাথার বোনটা থাকবে না এবং হ্যাফাজার্টলি ব্রেন টিস্যু সেরেব্রাল টিস্যু গুলো চারদিকে ছড়ায় থাকবে, তো দেখা যাবে কি যে চোখটা খুব একটা মিকি মাউস সাইন অথবা খুবই একটা মানে একটা পপিং আপ একটা সাইন দিবে এবং যেহেতু ব্রেনের টিস্যু গুলাকে সুন্দর মতো ধারণ করার জন্য আপনার ক্র্যানিয়াল বোনই থাকবে না, তো দেখা যাবে যে যে কোনো একদিকে আহ যে কোনো এক সাইডে যে ক্র্যানিয়াল যে বোনটা সেটা হচ্ছে সেরেব্রাল যে টিস্যু গুলো সেটা একদিকে গ্রুপিং হবে মানে বেশি থাকবে। তো এটাকে বলে হচ্ছে যে মিকি মাউস সাইন। এবং এটা যেটা হবে যে নিউরাল টিউব ডিফেক্টের জন্য যখনই কোনো অ্যাবনর্মালিটি হবে তখন সেখানে সবসময় যেটা থাকবে যে আলফা ফিটোপ্রোটিন লেভেল যেটা সেটা অনেক বেশি ইনক্রিজ থাকবে। তো এখানে যে অ্যাক্রেনিয়ার কিছু ছবি আমি দেখাচ্ছি যে এখানে দেখেন যে খুবই একটা অ্যাবনর্মাল একটা ফিটাল শেপ কিন্তু, এবং বাচ্চাটার দেখা যাচ্ছে যে ন্যাজাল বোন জ ম্যাক্সিলা কিন্তু ঠিকই ফর্ম হচ্ছে কিন্তু যে ব্রেন যেটা যে ক্র্যানিয়ামটা যেটা সেই হেড বোনটা কিন্তু নাই এবং দেখতে খুবই অদ্ভুত টাইপের একটা ফেস। এবং আরো যদি নিচের দিকে যাই যে এটাও একটা প্রোফাইল একটা ভিউ এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্র্যানিয়ামটা যেটা সেটা হচ্ছে অ্যাবসেন্ট। আচ্ছা, এটা যেটা যে খুবই অ্যাবনর্মাল হ্যাপাজার্ড শেপ ফিটাল ব্রেইনের স্ট্রাকচার গুলা, এটা হচ্ছে যে বাচ্চা কেফালিক প্রেজেন্টেশনে আছে কিন্তু দেখা যাচ্ছে যেহেতু ক্র্যানিয়ামটা নাই এজন্য একটা জাস্ট মনে হচ্ছে যে একটা মাংসের অথবা একটা একটা হ্যাফাজার্ড একটা টিস্যুর একটা লেয়ার যেটা ঝুঁকে আছে। এবং এটা হচ্ছে মিকি মাউস সাইন। মিকি মাউস সাইনটা হচ্ছে যে দেখে মনে হচ্ছে যে ক্র্যানিয়াম নেই, আই দুটো অনেক বেশি পপ আপ হয়ে আছে এবং একটার চেয়ে কিন্তু মানে সমান ব্রেনের ডিস্ট্রিবিউশনটা হয়নি। যে কোনো একটা দিকে দেখা যাচ্ছে যে ব্রেনের ডিস্ট্রিবিউশনটা অনেক বেশি, ব্রেনটা অনেক বড় লাগছে একদিকে আর একদিকে অনেক ছোট লাগছে আর আই গুলা মনে হচ্ছে যে অনেক বেশি পপ আপ হয়ে আছে। তো এটা হচ্ছে যে আমাদের অ্যাক্রেনিয়া। এখন যেটা যে অ্যাক্রেনিয়ার পরে যেটা চলে আসে সেটা হচ্ছে যে অ্যানেনকেফালি। অ্যানেনকেফালি যেটা সেটা হচ্ছে যে আমাদের হয়তো যে ব্রেনটা যেটা সেটা ফর্ম হওয়া স্টার্ট করেছে। এবং যেটা আমি বললাম যে নিউরাল টিউব থেকে এটা আসে। তো নিউরাল টিউবের ২ টা গ্রুভ একটা আরেকটাকে মোস্ট অফ দ্যা ক্ষেত্রে টাচ করে গেছে। বাট সামহাউ সেটা কমপ্লিট হয়নি। তো যেটার জন্য যেটা হবে সেই অ্যাবনরমালিটিটাকে আমরা বলি অ্যানেনকেফালি। যে ব্রেন যে আপার ক্র্যানিয়ামের আপার ভলটা যেটা যে আপার ক্র্যানিয়ামটা ফর্ম হবে। কিন্তু আ সরি লোয়ার যে ক্র্যানিয়ামটা সেটা ফর্ম হবে। কিন্তু আপার ক্র্যানিয়ামটা এবং সেরেব্রাল টিস্যুটা যেটা সেটা কমপ্লিটলি অ্যাবসেন্ট থাকবে।
মানে যেহেতু বোতলটা এটা তো নিচের দিক থেকে গ্রুভটা টাচ করতে করতে উপরে যে একবারে টাচ করে এবং তখন সেটা ক্র্যানিয়াল নিউরাল টিউব আর নিচের দিকে যেটা সেটা হচ্ছে কর্ডাল নিউরাল টিউব থাকে। আমি ছবিটা আরেকবার দেখাই আপনাদেরকে। যে এটা যে উপরের দিকে যখন এই নিউরাল গ্রুভ গুলো একটা আরেকটাকে টাচ করা স্টার্ট করে তখন এরকম বোতলের মতো ফর্ম হয় এবং টিউব যেটা যে উপরের যেটা সেটা হচ্ছে ক্র্যানিয়াল নিউরাল টিউব আর নিচের দিকে যেটা সেটা হচ্ছে কর্ডাল নিউরাল টিউব। তো দেখা যাচ্ছে যে নিচের দিক থেকে স্ট্রাকচারটা ফর্ম হয়ে উপরে হয়তো এতখানি পর্যন্ত নিউরাল ফোল্ডটা সুন্দর মতো ফোল্ড হয়ে গেছে, সামহাও এদের ফিউজিংটা সুন্দর হয়নি। তো এটার কারণে যেটা হবে যে নিচের দিকের ক্র্যানিয়াল ভোল্টটা লোয়ার ক্র্যানিয়াল ভোল্টটা সুন্দর মতো ফর্ম হবে, বাট উপরের দিকে যেটা আপার ক্র্যানিয়াল ভোল্টটা সেটা অ্যাবসেন্ট থাকবে এবং সেটার সাথে সাথে একই সাথে সেরেব্রাল যে টিস্যু গুলা সেটাও অ্যাবসেন্ট থাকবে। এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি যে অ্যানেনকেফালি। অ্যানেনকেফালি অ্যান্ড স্পাইনা বাইফিডা যেটা এটা হচ্ছে মোস্ট কমন নিউরাল টিউব ডিফেক্ট এবং এটা হয় যে ফেইলার অফ নিউরালেশনের জন্য। নিউরালেশন মানে হচ্ছে যে নিউরাল টিউবের যে ফিউজিংটা সেটার কারণে এবং absence of upper cranial vault and cerebral tissue can be identified as early as 12 weeks এবং এখানে যে এইটাতেও একটা আই সাইন থাকে বলি আমরা এক্সোপথালমাস অথবা ফ্রগ আইস, যে চোখগুলো দেখে মনে হবে যেহেতু ব্রেন নাই, আপার ব্রেনটা নাই এবং সেরিব্রাল টিস্যু নাই, যে অনেক ধরনের বড় বড় একটা ফ্রগ আই টাইপের একটা চোখ থাকবে। এবং যেহেতু নিউরাল টিউব আমি বলেছি নিউরাল টিউবের ডিফেক্টের জন্য হবে, তো এইটা যেটা হবে যে আলফা ফিটোপ্রোটিন লেভেলটা অনেক বেশি থাকবে। এখানে অ্যানেনকেফালি বাচ্চার কিছু ছবি, যে স্পেশালি এটা 3D তে খুব সুন্দর করে বোঝা যাচ্ছে যে নিচের দিকটা কিন্তু লিপস, নোজ এবং জ লাইন সবই কিন্তু সুন্দর মতো ফর্ম হয়েছে, কিন্তু হঠাৎ করে দেখে মনে হচ্ছে যে এখানে কিছু নাই, শেষ হয়ে গেছে। কারণ আপার যে ক্র্যানিয়াল বলটা এবং সেরেব্রাল টিস্যুটা সেটা কখনো অ্যানেনকেফালিতে ফর্ম হয় না। এখানে যেটা সেটা হচ্ছে যে ফ্রগ আই সাইন, যে যেহেতু আপার ক্র্যানিয়ামটা নাই চোখগুলা দেখে মনে হচ্ছে যে বড় বড় ব্যাঙের চোখের মতো। নোট দ্য বালজিং আইস, ফ্রগ আইস অ্যান্ড ল্যাক অফ ক্র্যানিয়াম অ্যান্ড সেরেব্রাম। আচ্ছা, এটার পরে যেটা অ্যানোমেলিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এনকেফালোসিল। দেখা যাচ্ছে যে ব্রেনের ডেভেলপমেন্ট সুন্দর মতো হয়েছে, সব ব্রেন সেরেব্রাল টিস্যু ঠিক মতো ফর্ম হয়ে গেছে, ক্র্যানিয়ামও ঠিক মতো হয়ে গেছে, কিন্তু ক্র্যানিয়ামটা ফর্ম হওয়ার সময় কোথাও একটা বনে কোথাও একটা ছোট একটা স্লিট ছিল, কোথাও একটা ফুটার মতো ছিল। তো এই ফুটা দিয়ে যে ব্রেনের যে ভিতরে যে স্ট্রাকচার গুলা সেটা যে হার্নিয়েটেড হয়ে বাইরে বের হয়ে আসতেছে। তো এই কন্ডিশনটাকে যেটা এটাকে হচ্ছে যে এনএনকেফালোসিল এবং এটাও একটা নিউরাল টিউব ডিফেক্ট এবং যেটা নিউরাল টিউব ডিফেক্ট মানে হচ্ছে যে সবসময় সেরাম আলফা ফিটোপ্রোটিন লেভেলটা যেটা অনেক বেশি থাকবে। এখন এই যে এনকেফালোসিল অথবা হার্নিয়েশন হচ্ছে ব্রেনের ভিতর দিয়ে, এটা যদি মেনিনজেসটা বের হয়ে আসে শুধুমাত্র তাহলে সেটা হচ্ছে মেনিনগোসিল, এবং যদি মেনিনজেসের সাথে সেরেব্রাল টিস্যুটাও বের হয়ে আসে তাহলে হচ্ছে মেনিনগো এনকেফালোসিল। আর শুধুমাত্র যদি যে ব্রেন টিস্যুটা যেটা সেটা বের হয়ে আসে তাহলে সেটাকে আমরা বলবো এনকেফালোসিল। তো এটা সোনোগ্রাফিক্যালি আসলে ডিফারেন্সিয়েট করাটা মোটামুটি ইম্পসিবল, কিন্তু আমরা যদি এতটুকু ডিটারমাইন করতে পারি যে একটা ব্রেনের একটা হার্নিয়েশন হচ্ছে, আমি বলবো দ্যাটস এনাফ। এবং এনকেফালোসিল যেটা সেটা কিছু কিছু সিনড্রোমের সাথে দেখা যায়, যে এক নাম্বার যেটা যে ক্যান বি পার্ট অফ দ্য মিকেল গ্রুবার সিনড্রোম। মিকেল গ্রুবার সিনড্রোমের সাথে আরো আরো 5টা সাইন থাকে এবং পেন্টালজি অফ ক্যান্ট্রেলের সাথেও দেখা যায় যে এনকেফালোসিলটা থাকে। তো সনোগ্রাফিক্যালি যখন আমরা স্ক্যান করব তখন এনকেফালোসিলে আসলে আমরা কি দেখবো? অ্যাক্রেনিয়াতে দেখবো যেটা বললাম যে বোন থাকবে না। অ্যাক্রেনিয়ার পরে যেটা সেটা হচ্ছে যে আহ, অনেক সময় দেখা যায় যে অ্যাক্রেনিয়ারই একটা প্রিকর্সার, যেটা আহ, সেটাতে হচ্ছে যে আপার ভলটা হয়তো তৈরি হচ্ছে কিন্তু সরি লোয়ার ভলটা তৈরি হচ্ছে কিন্তু আপার ভলটা তৈরি হচ্ছে না, সেটা হচ্ছে অ্যানেনকেফালি। আর এনকেফালোসিল যেটা সেটা হচ্ছে যে হার্নিয়েশন হচ্ছে। তো হার্নিয়েশন হলে দেখবো যে আমরা যেটা ব্রেনের পাশে একটা কমপ্লিট একটা সিস্টিক মাস থাকবে এবং যেটাকে যদি আমরা ট্র্যাক করি তাহলে দেখবো যে এটা ক্র্যানিয়াম পর্যন্ত সেটার একটা কন্টিনিউশন আছে। তাহলে সনোগ্রাফিক অ্যাপিয়ারেন্স থাকবে যে কমপ্লেক্স সিস্টিক মাস কানেক্টেড টু দ্য ক্র্যানিয়াম, abnormal appearance of intracranial structure। এটা দেখতে পাচ্ছি যে এখানে একটা কমপ্লেক্স একটা মাস, যেটা কিন্তু যে এটা আমার ফিটাল ব্রেন, তো এটার সাথে কিন্তু একটা কানেক্টেড মনে হচ্ছে একটা স্টক দিয়ে কানেক্টেড, এবং ছবিটাতেও দেখেন যে এটা অনেক বড় হার্নিয়েশনটা, যে এখানে আমার গ্যাপ এবং এটার সাথে কিন্তু আমার এই কমপ্লেক্স মাসটা যেটা সেটা কানেক্টেড।
তো এনকেফালোসিলটা যেটা সেটা মোস্টলি হয়তো অক্সিপিটাল রিজিয়নে, অক্সিপিটাল এনকেফালোসিল এটা আমাদের হেড, এবং এখানে যেটা হার্নিয়েশন দেখতে পাচ্ছি ব্রেইনের, এবং এটা কিন্তু কানেক্টেড হচ্ছে যে ফিটাল হেডের সাথে, সেরেব্রাল টিস্যুর সাথে। এটা হচ্ছে যে অক্সিপিটাল এনকেফালোসিল। এখানে আরো কিছু ছবি আছে, যে স্পাইন এটা একটা, এবং পস্টেরিয়রলি একটা বড় একটা কালো একটা মাস, এবং যেটা কিন্তু ব্রেইনের সাথে কানেক্টেড। Note there is a defect in the calvarium which indicates allow the herniation of tissue and CSF. এবং মেনিঙ্গোসিলটা একই, একটা হার্নিয়েশন হবে এবং এটা হবে মেনিনজাসের। তো মেনিনজাসের যেটা সেটা হচ্ছে যে মেনিনজাসটা অনেক হাইপার ইকুইক থাকবে। এটা দিয়ে একটা হাইপার ইকুইক কোন একটা স্ট্রাকচারে যদি হার্নিয়েশন হয় তাহলে সেটা হচ্ছে মেনিঙ্গোসিল। এরপরে যেটা এতক্ষণ যেটা আমরা পড়াশোনা করলাম অথবা জানলাম সেটা হচ্ছে যে নাই, কি নাই, যে ক্র্যানিয়াল বোন নাই, অথবা ঠিক মতো বোনের যেটা অ্যাপিয়ারেন্স সেটা নাই, একটা ফুটা আছে, অথবা যেটা যে ব্রেনের সেরেব্রাল টিস্যু নাই। এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এখন তো সবকিছু ঠিক মতো ফর্ম হয়ে গেছে, কিন্তু অনেক বেশি বেশি ফর্ম হয়েছে, যে নাই করতে করতে আসলে অনেক বেশি এখন সবকিছু চলে আসছে। তো এই যে কন্ডিশনটা এটা হচ্ছে, এটাকে আমরা বলি টেরাটোমা। টেরাটোমা যেটা কম্পোস্ট অফ একটোডার্মাল টিস্যু। যেহেতু এখন এমব্রায়োলজিটা আমাদের লাগবে, যে এমব্রায়োলজিতে পড়লাম আমরা যে ব্রেইন আর স্পাইনাল কর্ড যেটা সেটা নিউরাল টিউব থেকে আসে, এবং নিউরাল টিউবটা আসে যে একটোডার্মালের প্রথম যে লেয়ারটা সেখান থেকে। তো টেরাটোমা যেটা যে কম্পোস্ট অফ একটোডার্মাল টিস্যু, একটা একটোডার্মাল টিস্যুর একটা মাস যেটা হচ্ছে অ্যাবনর্মাল জায়গায় যে অ্যাকুমুলেশন হবে, ক্যান ফর্ম ইন মেনি লোকেশন ইন দ্য ফিটাস, ইউজুয়ালি অ্যালং দ্য মিড লাইন অফ দ্য বডি। তো এটা নেকে মেইনলি হয়, এবং নেকে যখন এটা হয় তখন অনেকে এটা সিস্টিক হাইগ্রোমার সাথে এটা মানে ডিফারেন্সিয়েট করতে পারে না, যে ভুল করে ফেলে। তো এখানে যে দেখি সার্ভাইকাল টেরাটোমা, যে অ্যাবনর্মাল যে টিস্যু গ্রোথটা, এক্ষেত্রে যেটা হয়েছে যে সলিড মাস উইথ সিস্টিক কম্পোনেন্ট অ্যাটাচ টু দ্য সার্ভাইকাল স্পাইন, স্পাইনের সাথে একটা অ্যাবনর্মাল একটা টিস্যু। ইন্ট্রাক্র্যানিয়াল টেরাটোমা, যে মাথার মধ্যে মনে হচ্ছে যে একটা আনওয়ান্টেড অথবা একটা অ্যাটিপিক্যাল একটা টিস্যুর, একটা সলিড টিস্যুর একটা চাঙ্ক দেখা যাচ্ছে। স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা, যে স্যাক্রাম লেভেল বরাবর, এটা আমাদের স্যাক্রাল স্পাইন, এবং এখানে যেটা যে কমপ্লেক্স একটা অ্যানিকুইক এবং হাইপোইকুইক, মানে সলিড এবং সিস্টিক মাসেল যেটা সেটা একটা অ্যাকুমুলেশন। আচ্ছা, তো এতক্ষণ পর্যন্ত যেসব নিয়ে আমরা কথা বললাম সেটা হচ্ছে সবই ছিল নিউরাল টিউব ডিফেক্ট। নিউরাল টিউব ডিফেক্ট ছাড়াও যদি ফিটালের বডিতে লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন হয়, এবং লিম্ফ্যাটিক অবস্ট্রাকশনের জন্য যখন ফ্লুইড অ্যাকুমুলেশন হবে, কালেকশন অফ লিম্ফ্যাটিক ফ্লুইড অ্যাকুমুলেশন হবে অবস্ট্রাকশনের জন্য, সেটা যে কন্ডিশনটা হবে সেটাকে আমরা বলি সিস্টিক টেরাটোমা, সরি সিস্টিক হাইগ্রোমা। এতক্ষণ পর্যন্ত যেসব নিয়ে আমরা কথা বলেছি, যেগুলো নিউরাল টিউব, সেটার সাথে সিস্টিক হাইগ্রোমাটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, যেটা হচ্ছে যে সিস্টিক হাইগ্রোমা যেহেতু কোনো নিউরাল টিউব ডিফেক্ট না, এজন্য সিস্টিক হাইগ্রোমাতে যে আলফা ফিটোপ্রোটিন লেভেল যেটা সেটা সবসময় নর্মাল থাকবে, এবং দেখা যাবে যে এটা যে পস্টেরিয়র মোস্টলি 80% কেসে যেটা হয় যে পস্টেরিয়র নেকে ফর্ম হয়। The collection of lymphatic fluid due to obstruction usually occurs on the posterior neck 80% কেসে, এবং যেটা দেখা যায় যে সিস্টিক হাইগ্রোমা যেটা যে ফার্স্ট ট্রাইমেস্টারে যদি হয় তাহলে সেটা যে ট্রাইজোমি 21 অথবা ডাউন সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, এবং সেকেন্ড ট্রাইমেস্টারে যদি হয় সেটা হচ্ছে টার্নার সিনড্রোমের সাথে থাকে। এটার অ্যাপিয়ারেন্স যেটা হবে যে থিন ওয়ার্ল্ড কমপ্লেক্স মাস উইথ সেপ্টেশন ইউজুয়ালি এক্সটেন্ডস posteriorly from the neck, should assess for other abnormality related to trisomy 21 অথবা টার্নার সিনড্রোম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেকের পিছন দিকে, যেহেতু এটা একটা হেড, এবং নেকের এখানে যে একটা অ্যাবনর্মাল কমপ্লেক্স সলিড এবং সিস্টিক ফ্লুইড কালেকশন। এখানে আরেকটা সিস্টিক হাইগ্রোমার ছবি, দেখে মনে হচ্ছে যে ব্লাডার, কিন্তু ব্লাডার তো এরকম পজিশনে থাকবে না, এবং দেখতেছি যে নেকের ঠিক পস্টেরিয়রলি এই কালেকশনটা। আরো কিছু সিস্টিক হাইগ্রোমার ছবি। তো সাম আপ যদি আমরা করি, এখানে কিছু বুলেট পয়েন্ট আমি দেখিয়ে দিয়েছি, যেটা ভিতরের লেখাগুলা পড়ার পরে এত কিছু তো আসলে মনে রাখা সম্ভব না। তো যদি বুলেট পয়েন্ট গুলো আমরা দেখি, সেটা হচ্ছে অ্যাক্রেনিয়া, যেটা অ্যাবসেন্স অফ ক্র্যানিয়াল vault with abnormal cerebral tissue formation, anencephaly, absence of upper cranial vault and cerebral tissue, encephalocele যেটা সেটা হচ্ছে herniation of meninges and brain tissue, meningocele, herniation of meninges,
সিস্টিক হাইগ্রোমা যেটা সেটা কালেকশন অফ লিম্ফেটিক ফ্লুইড ডিউ টু অবস্ট্রাকশন। আর আরেকটা যেটা সেটা খুবই ইম্পর্টেন্ট, যে হোয়াট ইজ ক্র্যানিওসাইনোস্টোসিস, এটা আমি এখন দেখাবো আপনাদেরকে। সেটা এটা ছাড়াও আসলে ভিতরে আরো অনেক আছে, মাইক্রোসেফালি, ম্যাক্রোসেফালি, যেগুলো আপনারা একটা মানে একটা জাস্ট একটা গ্ল্যান্স এটা রিডিং দিয়ে নিতে পারেন। সবকিছু তো মনে রাখা সম্ভব না, অথবা এত অল্প সময়ে বলা সম্ভব না। যেটা আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট অ্যানোমেলি যেটা, সেটা হচ্ছে যে ক্র্যানিওসাইনোস্টোসিস। এটা আসলে কি? এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যানোমেলি। আমাদের যে ফিটাল ব্রেনে আমাদের সালকা অনেক ধরনের সুচার থাকে। তো সুচার গুলার কাজটা যেটা, সেটা হচ্ছে যে সুচার গুলা যে ব্রেন যখন ডেভেলপ করে এবং ব্রেন যখন বড় হয়, তখন সুচার গুলার কারণে কি হয়, যেহেতু এটা বোন তো অনেক শক্ত, তো সুচার গুলা তো একটা গ্যাপিং এর মতো। এটার জন্য করে কি, যেটা ফ্লেক্সিবিলিটি বেশি থাকে, স্ট্রেচেবল থাকে, যে ব্রেনটা বড় হওয়ার সাথে সাথে কিন্তু ওই শেপ রেখে স্কালটাও সুন্দর করে বড় হতে থাকে। তো ক্র্যানিওসিনোস্টোসিসে যেটা হয়, যে প্রিমেচিওর অসিফিকেশন অফ দ্য স্কাল সুচার হয়, যে সুচার গুলা আমাদের অনেক আগে প্রিমেচিওর ওসিফাইড হয়ে এটা বন্ধ হয়ে যায়। তো যদি বন্ধ হয়ে যায়, তখন কিন্তু স্কাল বোনের ওই ফ্লেক্সিবিলিটিটা থাকে না, অথবা স্ট্রেচিবিলিটিটা থাকে না, এটা তো স্ট্রেচেবল থাকে না। তো দেখা যায় যে এটা হয় কি, যে একটা ছোট একটা জায়গায় ভিতরে কিন্তু বড় কোনো কিছু বড় হতে গেলে বাইরের লেয়ারটা যদি কনস্ট্রিক্ট থাকে অথবা কম্প্রেস থাকে, তাহলে ভিতরের লেয়ার গুলা অত ঠিক মতো এটা হতে পারে না, গ্রোথটা হতে পারে না, রেস্ট্রিক্ট হয়ে যায়। তো প্রিমেচিওর ওসিফিকেশন সুচারের হওয়ার কারণে, যেহেতু স্কাল বোনটা অথবা বাইরের যে বোনটা ক্র্যানিয়ামে, সেটা যেহেতু শক্ত হয়ে যায়, তখন যে ভিতরের যে ইন্ট্রাক্র্যানিয়াল যে ডেভেলপমেন্টটা ব্রেন টিস্যুর, এই ঠিক মতো হতে পারে না, রেস্ট্রিক্ট হয়ে দেখা যায় যে কম্প্রেস হয়ে যায়। এবং এই ক্ষেত্রে যেটা হয়, যে স্কালের শেপটা হয়তো বডি বড় হচ্ছে, কিন্তু স্কালের শেপটা কিন্তু ছোট ওরকমই থাকে, কারণ ওটা তো স্ট্রেচ করতে পারছে না, বড় হতে পারছে না। তো এই যে ক্রেনিয়াম অথবা স্কালের যে শেপটা, এটাকে আমরা বলি ক্লোভার লিপ স্কাল। ক্লোভার লিপ মানে হচ্ছে যে লং, যেটা বাসায় আমরা রান্না বান্নার ক্ষেত্রে ইউজ করি, যে লং এর দেখবেন যে বডিটা কিন্তু অনেক লম্বা থাকে, কিন্তু যে মাথাটা কিন্তু ছোট্ট একটা পিন পয়েন্টের থাকে এবং শক্ত একটা রাউন্ডেড একটা স্ট্রাকচার থাকে। তো এটা যেটা হবে, ক্লোভার লিপ স্কালটা যেটা, যেহেতু ওসিফিকেশন হয়ে যায় প্রিম্যাচিওরলি, বোনটা ফিক্সড হয়ে যায় ওখানে, তো বডিটা বড় হয়ে গেলেও দেখা যায় যে মাথাটা অতটুকু ছোটই থাকে। এটাকে বলি এই অ্যাপিয়ারেন্সটা হচ্ছে ক্লোভার লিপ স্কাল। এবং এটা কেন হবে, এখানে আবার লেখা আছে প্রিম্যাচিওর ওসিফিকেশন অফ ওয়ান অর মোর স্কাল সুচার্স কজিং অ্যাবনর্মালি শেপড ক্র্যানিয়াম and abnormal facial feature associated with thanatophoric dysplasia can present as a clover leaf skull or a strawberry skull. এখানে যদি ছবিটা দেখেন, তাহলে ছবিটা দেখে বুঝতে পারবেন যে মাথাটা মনে হচ্ছে যে এখানে যে মাথাটা যে ফ্রন্টাল বোসিংটা অথবা মাথাটা দেখে কেমন অ্যাবনর্মাল মনে হচ্ছে, অ্যাবনর্মাল একটা শেপে ক্র্যানিয়ামের, এবং ভিতরে টিস্যু গুলা কিন্তু দেখে অ্যাবনর্মাল লাগছে। তো এটা ছিল। এটার পরে যেটা ৩টা সাইন আমাদের ফিটাল হেডের মনে রাখতে হবে, যে খুবই ইম্পর্টেন্ট। ৩টা সাইনের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে যে ক্লোভার লিপ শেপ, যেটা মাত্র পড়লাম, ক্র্যানিওসাইনোস্টোসিস এটা হয়ে থাকে, এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড যে অ্যানোমেলিটা সেটা হচ্ছে থ্যানাটোফেরিক ডিসপ্লেসিয়া, একটা অ্যানোমেলি আছে, সেটাতে নরমালি ক্লোভার লিপ শেপ স্কাল হয়। এবং স্ট্রবেরি শেপ স্কাল যেটা, সেটা ট্রাইজোমি 18, যেটাকে এডওয়ার্ড সিনড্রোম আমরা বলে থাকি, সেটাতে হয়। এবং লেমন শেপ স্কাল যেটা, সেটা হচ্ছে যে নর্মালি যেটা ওপেন নিউরাল টিউব ডিফেক্ট অথবা কাইরি টু ম্যালফরমেশন যেটা, সেটাতে হয়ে থাকে। এই যে এখানে একটা স্ট্রবেরি স্কাল শেপ, যেটা এডওয়ার্ড সিনড্রোমে আমরা পেয়ে থাকি। এখানে এটা ক্লোভার লিফ শেপ স্কাল। এটা এরপরে যেটা আমরা চলে যাব ব্রেনের। আচ্ছা, তো এরপরেও যেটা আমাদের আরো কিছু অ্যানোমেলি আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে যে আমি যখন ল্যাটারাল ভেন্ট্রিকল যখন আমরা স্টার্ট করলাম মাত্র হেডের অ্যানাটমি, তো তখন যেটা যে ল্যাটারাল ভেন্ট্রিকলের একটা মেজারমেন্ট নিয়ে আমি কথা বলেছিলাম, যে ল্যাটারাল ভেন্ট্রিকলের মেজারমেন্টটা নিতে হবে, এবং আপ টু 10 মিলিমিটার যেটা, সেটা হচ্ছে নর্মাল মেজারমেন্ট। তো যদি 10 মিলিমিটারের উপরে চলে যায় ল্যাটারাল ভেন্ট্রিকুলার মেজারমেন্টটা পোস্টেরিয়র হর্নে নেওয়ার পরে, তাহলে যে কন্ডিশনটা হবে সেটাকে আমরা বলে থাকি যে ভেন্ট্রিকুলোমেগালি। ভেন্ট্রিকুলোমেগালিটাকে 3 ভাগে ভাগ করে থাকি, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। মাইল্ডটা যেটা, সেটা হচ্ছে 10 থেকে 15 মিলিমিটার। মডারেটটা যদি 20-এর উপরে চলে যায়, এবং 16 থেকে 20 হচ্ছে মডারেট, এবং যদি 20-এর উপরে চলে যায় তখন সেটা হচ্ছে যে সিভিয়ার ভেন্ট্রিকুলোমেগালি।
এবং এটার অ্যাপিয়ারেন্স যেটা থাকবে সেটা হচ্ছে যে অ্যানিকুইক ডায়ালেটেড ল্যাটারাল ভেন্ট্রিকল থাকবে অবশ্যই, যেহেতু এটার উইডথটা বেড়ে যাচ্ছে। এবং যেটা বুলেট পয়েন্ট এবং যেটা থেকে হাইড্রোকেফালাস নামের একটা কন্ডিশনকে আমরা আলাদা করব সেটার থেকে, সেটা হচ্ছে যে ভেন্ট্রিকুলাম মেগালিতে সবসময় যে আদার যে দুইটা ভেন্ট্রিকল আছে, থার্ড ভেন্ট্রিকল এবং ফোর্থ ভেন্ট্রিকল, এটা কিন্তু নর্মাল থাকবে। এখানে কোনো অবস্ট্রাকশন হবে না, শুধুমাত্র ল্যাটারাল ভেন্ট্রিকলের মেজারমেন্টটাই যেটা সেটাই মোর দ্যান 10 মিলিমিটার হবে। তো এখানে হচ্ছে কিছু ছবি যে ল্যাটারাল ভেন্ট্রিকলের মেজারমেন্ট করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে ল্যাটারাল ভেন্ট্রিকলের মেজারমেন্টটা নিচে যদি দেখেন তাহলে 12 মিলিমিটার, তো মাইল্ড ভেন্ট্রিকুলার মেগালি। এখন যেটা যে ফ্লুইডের সিএসএফ ফ্লুইডের অ্যাবনর্মালিটির জন্য যে ল্যাটারাল ভেন্ট্রিকলটা অনেক বড় হয়ে যাচ্ছে আমার, এবং এটা যদি এখানে স্টপ না করে যদি অন্য আদার্স যে ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল এবং ফোর্থ ভেন্ট্রিকলটাকেও এফেক্টেড করে, তখন আমাদের যে কন্ডিশনটা হবে সেটাকে আমরা বলি যে হাইড্রোকেফালাস, বিল্ড আপ অফ ফ্লুইড ইনসাইড দ্য স্কাল লিডিং টু ব্রেন সোয়েলিং। যেহেতু অনেক বেশি ফ্লুইড এখানে ফর্ম হবে, তাহলে ব্রেনটা যেটা সেটা হচ্ছে ব্রেনটা সোয়েল হয়ে যাবে। এটা যেটা হয় সেটা হচ্ছে যে সিএসএফ এর অ্যাবনর্মাল ড্রেনেজের কারণে, যে টু মাচ সিএসএফ এর অ্যাকুমুলেশনের কারণে ব্রেনের সোয়েলিংটা হয়, এবং এটা দেখা যায় যে আলটিমেটলি থার্ড এবং ফোর্থ ভেন্ট্রিকলটাকেও সেটা এফেক্টেড করে। এবং যখন অনেক বেশি ফ্লুইড থাকবে তখন কিন্তু হবে যে সব স্ট্রাকচার গুলো ফ্লুইডের মধ্যে মনে হবে যে ভাসতে থাকে। তো করোয়েড প্লেক্সাস থেকে আমাদের ফ্লুইডটা আসে, এবং করোয়েড প্লেক্সাসটা যেটা সেটা বলে যে ড্যাংলিং সাইন হবে, যে মনে হবে যে করোয়েড প্লেক্সাসটা আমার মানে ভেসে বেড়াচ্ছে ব্রেনের মধ্যে। এবং থার্ড ভেন্ট্রিকলটা নর্মালি আমরা এত পপ আপ দেখি না, যে এত বড় হয় না, কিন্তু এই ক্ষেত্রে থার্ড ভেন্ট্রিকলটা দেখা যাবে যে খুব পপ আপ হয়ে আছে অথবা দেখা যাচ্ছে। এবং দেখা যাবে যে টিয়ার ড্রপ ভেন্ট্রিকলস হবে, যে এবং ড্যাংলিং করোয়েড, যে এক কোণার মধ্যে ল্যাটারাল ভেন্ট্রিকল, নর্মালি যেটা নর্মাল অ্যানাটমিতে হয় যে করোয়েড প্লেক্সাসটা মোটামুটি ল্যাটারাল ভেন্ট্রিকলটাকে কভার করে থাকে, কিন্তু যে হাইড্রোকেফালাস যেটা সেটা হবে যে করোয়েড প্লেক্সাসটা এক কোণার মধ্যে ছোট্টভাবে পড়ে থাকবে। এটাকে বলা হয় যে অথবা ঝুলতে থাকবে এরকম মনে হয়, এটাকে বলা হয় যে ড্যাংলিং সাইন অফ দ্য করোয়েড প্লেক্সাস। এবং ফোর্থ ভেন্ট্রিকল যেটা সেটা আমরা কখনোই নর্মালি দেখি না, দেখা যায় না যদি অ্যাবনর্মালিটি না থাকে, যেহেতু হাইড্রোকেফালাসের সবগুলো ভেন্ট্রিকলকে এফেক্টেড করে। দেখা যায় যে যে সেরেব্রাল ইকুইডাক্টাল স্টেনোসিস যেটা, ফোর্থ ভেন্ট্রিকল যেটা সেটা আমরা দেখতে পাই। তো এই যে সিএসএফ এর অ্যানোমালি অথবা সিএসএফ এর অ্যাবনর্মালিটি, এটার সাথে আরো দুটো কন্ডিশন আছে, যে এই ফ্লুইডটা প্রথমে ল্যাটারাল ভেন্ট্রিকলে আসলো, একটা ভেন্ট্রিকল সোয়েল করলো, এটাকে বললাম ভেন্ট্রিকুলার মেগালি। ল্যাটারাল ভেন্ট্রিকলের সাথে যে আদার যে ভেন্ট্রিকল গুলো সেটাকেও যখন এফেক্ট করে তখন আমরা বলছি হাইড্রোকেফালাস। এবং এই এবং তারপরে যদি ফ্লুইডটা স্টপ না হয় এবং আরো বাড়তে থাকে, তখন যে কন্ডিশনটা হয় সেটাকে আমরা বলি যে হাইড্রেনসেফালি। এত বেশি ফ্লুইড থাকবে যে ব্রেনের সব স্ট্রাকচার গুলাকে মনে হবে যে ফ্লুইডটা খেয়ে ফেলতেছে। তো এটা হচ্ছে হাইড্রেনসেফালি। এবং এটার সাথে যেটা আরো একটা ফ্লুইড রিলেটেড একটা অ্যানোমেলি, সেটাকে বলে যে সাইজেনসেফালি, যেটা হচ্ছে যে ফ্লুইড ক্লেফ থাকবে, যে ফ্লুইড অ্যাকুমুলেটিং ক্লেফটা যেটা সেটা মনে হবে যে ব্রেনটাকে বিভিন্ন দিক থেকে এসে এসে ভাগ করে দিচ্ছে। তো এইগুলোই ছিল হচ্ছে আমাদের যে সিএসএফ ফ্লুইড যেটা সেটা নিয়ে অ্যাবনর্মালিটি যেটা। এটার পরে এটার পরে যেটা চলে আসবে যে পস্টেরিয়র ফোসা নিয়ে আমরা লেকচারের শুরুতে কিছু কথা বলেছিলাম। তো পস্টেরিয়র ফোসা কোন কোন অ্যাবনর্মালিটি আমরা যখন সেরেবেলাম অথবা সিস্টারনাম ম্যাগনা ইভালুয়েট করবো তখন আমরা দেখতে পাবো। এই অ্যানোমালি গুলো যেটা সেটা সাম আপ করলে দেখা যায় যে প্রথমটা যে আর্নল্ড চাইল্ডি ম্যালফরমেশন, ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন, posterior fossa cyst, black pouch cyst, এবং vein of Galen aneurysm। এখন যেটা সেটা হচ্ছে যে প্রথমে আমরা কথা বলবো যে আর্নল্ড কাইরি যেটা সেটা ম্যালফরমেশন নিয়ে। তো এটা চারটা টাইপ হয়ে থাকে, এবং এটাতে কি হবে যে যে ব্রেইন যে স্ট্রাকচারটা থাকবে সেটা যে পস্টেরিয়র ফোসা যেখানে সেরেবেলাম সিস্টারনাম ম্যাগনা থাকে, এটা দিয়ে কি করবে যে ওই ফসাটা দিয়ে ব্রেনটা মনে হবে হার্নিয়েটেড অথবা ডিসপ্লেস হয়ে যাচ্ছে, মানে উপর থেকে ব্রেনটা নিচের দিকে ফসাতে পড়ে যাবে। এবং এটা পড়ে যে যেহেতু এটার সাথে আমাদের স্পাইনাল সার্ভাইকাল ক্যানাল বা স্পাইনাল কর্ডের আমাদের কন্টিনিউশন থাকে, তো এদিক দিয়ে মনে হবে যে ব্রেনটা উপর থেকে নিচের দিকে গ্রুপিং হয়ে পড়ে যে সার্ভাইকাল ক্যানাল দিয়ে অবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। তো সিস্টারনাম ম্যাগনা যেটা সেটা আমাদের একটা ফ্লুইড ফিল্ড, একটা অ্যানোকুইক স্পেস সেরেবেলামের পিছন দিকে, যখন উপর থেকে কোনো কিছু পড়ে যাবে নিচের দিকে তখন যেটা হবে যে এই স্পেসটা কিন্তু আমাদের ছোট হয়ে আসবে। সিস্টারনাম ম্যাগনাটা তখন দেখা যাবে যে 2 মিলিমিটারের চেয়ে
নিচে নেমে আসতেছে, এবং যখন স্পেস কমে যাবে যে সেরেবেলামটা যেটা সেটা হচ্ছে যে উপরের দিকে সেটা ডিসপ্লেস হয়ে যাবে, এবং বেনানা সাইন এবং লেমন সাইন থাকবে। যে বেনানা সাইনটা হবে আমাদের সেরেবেলামে, সেরেবেলামটা যে নর্মালি যেটা ডাম্বেল শেপ থাকে সেটা সাইজটা নষ্ট হয়ে যেহেতু একটু কম্প্রেস হয়ে যাবে একটা আরেকটা একটা জিনিসকে অ্যাকোমোডেট করার জন্য, এটা একটা ছোট একটা বেনানা শেপ উপরের দিকে একটা কনভেক্স হয়ে এটা বেনানা সাইন ফর্ম করবে, এবং স্কাল্পটা যেটা সেটা হচ্ছে লেমন সাইন স্কাল্প ফর্ম করবে। Type 2 has a strong association with open spina bifida. তো কাইরি ম্যালফরমেশনে দেখা যাচ্ছে যে সিস্টারনা ম্যাগনা যেটা, এটা আমার সেরেবেলামটা যেটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ডাম্বল শেপ না হয়ে কেমন একটা কলার মতো একটা শেপ ফর্ম করছে, এবং পিছন দিকে যে ছোট্ট যে ফ্লুইডটা সিস্টারনা ম্যাগনা সেটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, 2 মিলিমিটারের নিচে নেমে আসছে। তো এটা হচ্ছে কাইরি ম্যালফরমেশন। এরপরে যেটা যে লেমন সাইন, লেমন শেপস ক্র্যানিয়াম ফর্ম করছে, এবং এটা যেটা সেটা কোরিলেট করে হচ্ছে স্পাইনা বাইফিডা, ওপেন স্পাইনা বাইফিডা কি। তো এরপরে যেটা যে আর কি কি হতে পারে পস্টেরিয়র ফোসাতে, আরেকটা যেটা সেটা হচ্ছে ব্ল্যাক পাউচ সিস্ট। যদি এখানে পস্টেরিয়র ফোসাতে কোনো সিস্ট ফর্ম হয় তাহলে সেটা হচ্ছে ব্ল্যাক পাউচ সিস্ট বলি আমরাকে। তো ব্ল্যাক পাউচ সিস্টের সাথে যে আর্নল্ড চাইনি ম্যালফরমেশন এবং ব্ল্যাক পাউচ সিস্ট দুইটাই কিন্তু পস্টেরিয়র ফোসার অ্যাবনর্মালিটি, এবং দেখা যাচ্ছে যে তাহলে এই দুইটাকে আলাদা কিভাবে করব। যেটা আলাদা করব যে ব্ল্যাক পাউচ সিস্টে যেটা যেহেতু একটা সিস্টিক একটা এরিয়া, এটা করবে কি যে সেরেবেলামের ভার্মিস্টার ওখান দিয়ে একটা সিস্টিক একটা ডাইলেটেশন করবে, এবং দেখে মনে হবে যে আমরা যে চাবি ঢুকাই কি হোল সাইন, একটা কি হোল সাইনের মতো এটা ফর্ম করবে, এবং এটা কমিউনিকেট করবে হচ্ছে ফোর্থ ভেন্টিকুলার সাথে। তাহলে যেটা আর্নল্ড কাইরি ম্যালফরমেশনে ছিল যে সিস্টারনা ম্যাগনাটা ছোট হয়ে যাবে, আর ব্ল্যাক পাউচ সিস্টে যেটা যে সিস্টারনা ম্যাগনার সাথে একটা কন্টিনিউশন হয়ে একটা হোলের মতো কি হোল একটা সাইন ফর্ম করবে। এটার বাইরে আরেকটা যেটা আছে এটা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট, এবং যারা আরডিএমএস পরীক্ষা দিবেন এখান থেকে প্রচুর কোশ্চেন থাকবে, যে ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন। ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশনটা আসলে কি? Cystic dilatation of the fourth ventricle that protrude into the fossa, spraying of the cerebellar lobe by significantly dilated fourth ventricle. ফোর্থ ভেন্ট্রিকল যেটা সেটা হচ্ছে যেটা একটা সিস্টিক ডাইলেটেশন হবে, এবং সিস্টিক ডাইলেটেশন হওয়ার পর কি হবে যেটা পস্টেরিয়র যে ফোসাটা যে সিস্টারনা ম্যাগনা যেটা সেখানে প্রোট্রুড করবে। যে প্রোট্রুড করার পর যেটা যেহেতু সেরেবেলার ভার্মিসের ভিতর থেকে এই সিস্টিকটা আসছে, যে এখানে সেরেবেলার যে পার্শিয়াল আর কমপ্লিট অ্যাবসেন্স অফ দ্য সেরেবেলার ভার্মিস হয়, এবং এখান থেকে একটা সিস্টিক ডাইলেটেশন হয়। তো দুইটা যদি কনস্ট্রিক্টর দুইটা বোন থাকে এবং তার ভিতর দিয়ে যদি কোনো কিছু চলে আসে তখন কিন্তু জিনিসটা কি হবে যে ছড়ায় পড়বে। এই ছড়ায় যাওয়াটাকে আমরা বলি যে স্প্লেইং অফ দ্য সেরেবেলার লোব। তো এবং সিস্টারনা ম্যাগনা যেটা সেটা এটার ডায়ামিটারটা হবে যে 10 মিলিমিটারের উপরে। প্রতিটা জিনিসের ডিফারেন্সিয়েটিং পয়েন্ট থাকে। প্রথমে আমরা যেটা পড়লাম আর্নল্ড চাইনি ম্যালফরমেশন, সেখানে হচ্ছে সিস্টারনা ম্যাগনা তো 2 মিলিমিটার মানে ডায়ামিটারটা কমে যাচ্ছে। তারপরে যেটা আমরা পড়লাম ব্ল্যাক পাউচ সিস্ট, সেখানে হবে যে একটা কি হোল সাইন যেটা একটা সিস্টিক পাউচিং এর জন্য একটা কি হোল সাইন ফর্ম করবে। আর ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশনে যেটা হবে সেটা হচ্ছে যে সিস্টারনা ম্যাগনা যেটা সেটা হচ্ছে 10 মিলিমিটারের উপরে চলে যাবে মেজারমেন্টটা। সোনোগ্রাফিক অ্যাপিয়ারেন্স যেটা সেটা হবে যেটা সিস্টিক স্ট্রাকচার অবশ্যই দেখবো আমরা পস্টেরিয়র ফোসাতে, এবং যেটা বুলেট পয়েন্ট এবং যেটাতে আমরা ডিফারেন্সিয়েট করবো সেটা হচ্ছে যে এটার সিস্টারনা ম্যাগনার যে মেজারমেন্টটা সেটা মোর দ্যান 10 মিলিমিটার থাকবে। তো এখানে সেরেবেলাম এটা নর্মাল একটা পস্টেরিয়র ফোসা, এবং ড্যান্ডি ওয়াকারে দেখতেছেন যে সিস্টারনা ম্যাগনাটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, 10 মিলিমিটার বড় হয়ে যাচ্ছে, এবং সেরেবেলার লোবটা যেটা এটা একটা লোব এটা একটা লোব, এবং লোব দুটা কিন্তু দুই দিকে ছড়ায় যাচ্ছে। তো এটাকে বলা হয় স্প্লাইং অফ দ্য সেরেবেলার লোব। এখানে আরেকটা যে অনেক দেখাচ্ছে যে মেজারমেন্টটা অনেক বড়। এটার পরে এটা ছাড়াও আরো অনেক ধরনের অ্যাবনর্মালিটি আমাদের হতে পারবে, যেটাকে সেরেবেলার অ্যাজেনেসিস, যেটা সেরেবেলামটা হয়তো ফর্মই হয়নি, ফর্ম হয়েছে কিন্তু অনেক ছোট, যেটা সেরেবেলার হাইপোপ্লাসিয়া। আচ্ছা, এটার পরে যেটা অ্যানোমেলিটা, যেটা আমাদের লাস্ট অ্যানোমেলি আজকের লেকচারের, এবং যেটা দিয়ে আমরা শেষ করে ফেলবো সেটা যেটা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে হলোপ্রসেনসেফালি। হলোপ্রসেনসেফালিটা আসলে কি? হলোপ্রসেনসেফালি যেটা যে আমাদের যখন এমব্রায়োলজিক্যালি ব্রেনটা ডেভেলপ হয় তখন যদি ব্রেনের যদি ক্লিভেজিংটা অথবা যেটা ব্রেনের যে ভাগটা সেটা যদি প্রপারলি না হয় তখন যে অ্যাবনর্মালিটিটা হবে সেটাকে আমরা বলে থাকি হলোপ্রসেনসেফালি। তো যেহেতু প্রথমেই যে ভাগটা করে সেটা ফক্স সেরেব্রি দিয়ে করে, তো ফক্স সেরেব্রি যদি না থাকে এবং এই
হলো প্রসেনসেফালির সাথে হয় যে সব ধরনের মিডলাইন যে স্ট্রাকচার গুলো সেগুলো এফেক্টেড হয়ে যায়। তো এটা দেখেন যে abnormalities caused by incomplete cleavage and rotation of the early forebrain, যে ক্লিভেজিংটা আর্লি ফোরব্রেনে ঠিক মতো হচ্ছে না। এখন তাহলে আমাদের চিন্তা করতে হবে যে আসলে কি কি স্ট্রাকচার আমাদের ফোরব্রেনে ছিল। আমাদের থ্যালামাস ছিল, ক্যালম সেপ্টাম পেলোসিডাম ছিল, ফক্স এরিপি ছিল। তো এখানে যেটা হবে যে এবং ফক্স এরিপি দিয়ে ভাগ হওয়ার পরে কিন্তু দুই সাইডে আমাদের দুটো ল্যাটারাল ভেন্ট্রিকল ফর্ম হয়। তো হলো প্রোসেনসেফালি যেটা, এটা তিনটা টাইপ হয়, অ্যালোবার, সেমিলোবার এবং লোবার। অ্যালোবার যেটা হলো প্রোসেনসেফালি, সেটা হবে যে কমপ্লিট অ্যাবসেন্ট থাকবে, এবং কমপ্লিট অ্যাবসেন্ট থাকার কারণে ফক্সের কারণে এটা কি হবে যে সিঙ্গেল সি শেপ একটা ভেন্ট্রিকল থাকবে। যেহেতু আপনার ভাগের যে প্রথম লাইনটা, এই লাইনটাই আসছে না, এই জন্য দেখা যাবে যে ভেন্ট্রিকল যেটা সেটা একটা মাত্র ভেন্ট্রিকল ফর্ম হবে, এটা দুই ভাগে ভাগ হতে পারবে না। অ্যাবসেন্ট ফক্স সেরেব্রিটা থাকবে না, অ্যান্ড কর্পাস ক্যালোসাম। ফিউজড থ্যালামাস লোব, থ্যালামাস আমাদের মিডলাইন একটা স্ট্রাকচার, সেইটা যদি ভাগ না হতে পারে তাহলে সেটা হবে যে একটা ফিউজড একটা সিঙ্গেল একটা ফিউজ থ্যালামাস লোব। মোট কথা যেটা যে অ্যালোবার হলো প্রোসেনসেফালিতে আপনি সবকিছু যেগুলো আমাদের ভাগ হয়ে দুটা হয় সেটা দুইটা না হয়তো একটা পাবে, যে ভেন্ট্রিকল একটা হবে যেটা সি শেপ থাকবে, যেটা ভাগ করছে যে লাইনটা ফক্স এরিপি সেটা কমপ্লিট অ্যাবসেন্ট থাকবে, থ্যালামাস যেটা সেটা ফিউজ থ্যালামাস পাবো। কিন্তু যেটা নর্মাল থাকবে সেটা হচ্ছে যে সেরেবেলাম এবং ব্রেন স্টেমটা যেটা সেটা নর্মাল ডেভেলপমেন্ট হবে। এটা ছাড়াও যেটা হবে যে মিডলাইন সব ধরনের অ্যাবনর্মালিটি দেখা যাবে, যে মিডলাইন ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট থাকবে, দেখা যাবে যে সাইক্লোপিয়া, যেমন একটা সিঙ্গেল একটা আই কপালের মধ্যে দেখা যাবে যে একটা থার্ড আই হয়ে যাচ্ছে, অথবা প্রবস্ততি দেখা যাচ্ছে যে একটা কপালের ঠিক মাঝখান থেকে একটা কোনো একটা অ্যাবনর্মাল টিস্যু ঝুলতে থাকবে। সকল ধরনের মিডলাইন যে ডিফেক্ট হবে সেটা হবে যে অ্যালোবার হলো প্রোসেনসেফালিতে। এটার পরে যেটা ভাগটা সেটা হচ্ছে সেমিলোবার। সেমিলোবার যেটা হচ্ছে যে কিছু ডেভেলপ হয়েছে, কিছু হয়নি, সেমি, হাফ অ্যান্ড হাফ। তো এটা দেখা যাবে যে সেরেব্রাল হেমিস্ফিয়ার এন্ড ভেন্ট্রিকল আর পার্শিয়ালি সেপারেটেড। যেমন হয়তো ভেন্ট্রিকলটা ঠিক মতো পুরোটা ফর্ম না হলে দেখা যাবে যে হ্যাঁ পার্ট অফ দুইটা ভেন্ট্রিকল আমরা দেখতে পাবো, কিন্তু যেটা হবে যে ইনকমপ্লিট ফিউশন অফ দ্য থ্যালামাস, থ্যালামাস যেটা সেটা হচ্ছে ফিউজ আমরা দেখতে পাবো। এবং লোবার যেটা সেটা অনেকটা কাছাকাছি, সেটা লোবারটা হচ্ছে যে অলমোস্ট সবকিছুই ফর্ম হয়ে গেছে, শুধুমাত্র এক্সেপশন যেটা সেটা যে অ্যান্টেরিয়র হর্ন, যেটা ল্যাটারাল ভেন্ট্রিকালে যে অ্যান্টেরিয়র হর্নটা, সেই হর্নটা যেটা সেটা হচ্ছে ফিউজ থাকবে। এটার অ্যাসোসিয়েশন থাকতে পারে যেমন ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন, হাইপোপ্লাসিয়া অফ সেরেব্রাল ভার্মিস, এইসবের সাথে অ্যাসোসিয়েশন থাকতে পারে। এটা একটা খুব সুন্দর একটা চার্ট, যেটা আপনারা একবার চোখ বুলালে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে ডিফারেন্সটা, যে অ্যালোবারে যেটা সেটা সিঙ্গেল ভেন্ট্রিকল, সেমিলোবারে যেটা সেটা পার্শিয়ালি ফিউজ ভেন্ট্রিকল, এবং লোবারে যেটা সেটা হচ্ছে কমপ্লিটলি সেপারেটেড ভেন্ট্রিকল। আর আরো কিছু বুলেট পয়েন্ট আছে, যে অ্যালোবারে যে ফিউজ থ্যালামাস থাকবে, সেমিলোবারে যে ফিউজটা ঠিক না কম কিন্তু ইনকমপ্লিট হবে সেপারেশনটা, আর লোবারে যেটা সেটা হচ্ছে যে নর্মাল থ্যালামাস যেটা সেটা দেখতে সেটা আমরা পাবো। এখানে কিছু ছবি দেখাচ্ছি আমি, যে অ্যালোবার হলো প্রোসেনসেফালি, দেখেন মিডলাইনে কোনো স্ট্রাকচারই নেই, ফক্স নেই, কমপ্লিট অ্যাবসেন্ট অফ ফক্স। ক্যাবম সেপ্টাম পেলোসিডাম যেটা সেটাও দেখতে পাচ্ছি না। ভেন্ট্রিকলটা দেখে মনে হচ্ছে যে একটা সি শেপ একা একটা ভেন্ট্রিকল, তাই না, ফ্লুইডের মধ্যে ভাসছে। এটা থ্যালামাস যেটা সেটার কোনো ভাগ নেই। তো এটা হচ্ছে অ্যালোবার হলো প্রোসেনসেফালি। লোবারে দেখেন যে মনে হচ্ছে যে আলাদা হতে হতেও যে দুইটা কিন্তু হর্ন ফর্ম হয়ে গেছে, কিন্তু মিড লাইনে যেটা সেটা কিন্তু অ্যাটাচ পার্শিয়াল। আর এটা যেটা যে লোবার যেটা সেটা কিন্তু অলমোস্ট সবই দুটা, কিন্তু তারপরেও দেখে মনে হচ্ছে যে অ্যান্টেরিয়র হর্ন অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল ফিউজড। এটা আমাদের অ্যান্টেরিয়র হর্ন অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল, সেটা কিন্তু দুটা একসাথে মনে হচ্ছে যে সেপারেট হচ্ছে, কিন্তু হতে হতেও আবার দেখা যাচ্ছে যে এখানে একটা ফিউশন আছে। তো এটাই হচ্ছে আমাদের, আরো কিছু ছবি আছে এখানে অ্যালোবার হলো প্রোসেনসেফালির, এই ছবিগুলা, যেমন এটা একটা কমপ্লিট একটা অ্যালোবার হলো প্রোসেনসেফালি। আর এটার বাইরে ব্রেনের আরো অনেক ধরনের আছে স্ট্রাকচার, যেমন ব্রেনটা যদি অনেক বেশি স্মুথ হয় সেটাকে আমরা বলি লাইসেনসেফালি, অনেক যদি ছোট ছোট সিস্টিক এরিয়া থাকে তাহলে হচ্ছে সেটা প্রসেনসেফালি। কর্ডয়েড প্লেক্সাসে সিস্ট হতে পারে, যেটা 28 উইকস পর্যন্ত থাকে। এই তো এটা তো আজকে আমরা এখানেই আমাদের যে ব্রেনের যে অ্যানোমেলি যে ক্লাসটা আমরা এখানেই শেষ করব। আমি আশা করছি যে আপনাদের যতটুকু আমি বলেছি সেটা খুবই বেসিক, এবং এটা জানা থাকলে আপনারা আসলে ভালো মতো যে ব্রেনের যে অ্যানাটমি অথবা স্ক্রিনটা যেটা সেটা কমপ্লিট করতে পারবেন। তো আশা করছি পরবর্তী ক্লাসগুলোতে আমার সাথে থাকবেন এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।